আমি স্বাগত জানাই, তাদের জন্য রইল শুভেচ্ছা। আমার ঐতিহ্যের সাথে মেলবন্ধন 2016 থেকে। প্রথম প্রকাশিত বই ছিল ঢাকাই খাবার ও খাদ্য সংস্কৃতি। তো এর পরবর্তীতে এখান থেকে আমার আরও 7টা বই প্রকাশিত হয়। তো এই বইগুলো মোটামুটি ঢাকার সবগুলো বিষয় ছিল ঢাকা নিয়ে লেখা, কারণ আমার বিষয়টা হচ্ছে ঢাকা নিয়ে। আমি ঢাকার বাইরে আসলে তেমন কিছু জানি না, মানে বলতে পারি না, কিংবা এই বিষয়ে আমার ভাবনাও কম। তো ব্যক্তিগতভাবে আমি ছোটোবেলা থেকেই বলবো না, মোটামুটি স্কুলের দিকে যখন হতো এখানে বইমেলা হতো আমাদের, তো আমি প্রচুর বই কিনতাম। আর আমার মূল ফোকাসটা থাকতো বিভিন্ন ইতিহাস বিষয়ক বইগুলো, সেগুলো আমি পড়তাম। সেখান থেকে আমি বিভিন্ন জিনিস জানতে যেতাম। তো এইখান থেকে আমার আর কি একটা উৎসাহ ছিল যে ইতিহাসের এই বিষয়গুলো আমাদের যেহেতু শিল্প সংস্কৃতি বা আমাদের টোটাল ইতিহাসকেই একটা তুলে ধরে। তো সেই হিসাবে এটার জন্য আমার একটা আগ্রহ সবসময় কাজ করেছে। কিন্তু লেখক হব বা লেখালেখি করব এবং সেটা ঢাকা নিয়ে সেরকম ভাবনা আসলে কোনো সময় ছিল না। তো যখন ঢাকার খাবার নিয়ে কাজটা করলাম প্রথম, তো তখন দেখতাম যে ঢাকার বিভিন্ন খাবার নিয়ে নানান রকম লেখালেখি হতো। কিন্তু দেখা গেল যে যেহেতু আমি ঢাকার সন্তান বলতে পারেন, ঢাকাইয়া, তো দেখা গেল যে আমাদের খাবারের যে অনেক কিছুগুলো বিকৃতভাবে উপস্থাপিত হচ্ছে, যেটা হয়তো আমাদের খাবার না, সেটাও দেখা যাচ্ছে যে ঢাকার খাবার হিসাবে একটা চলে যাচ্ছে। তো ওই প্রেক্ষাপটে চিন্তা করলাম, যেহেতু আমার বাড়িতেও এই আদি ঢাকার খাবারগুলো ছোটোবেলা থেকে আমরা কেউ অভ্যস্ত এবং বংশ পরম্পরায় এই জিনিসটি আমরা ইউজ টু ছিলাম। তো ওই সেই চিন্তা ভাবনাতে চিন্তা করলাম আমাদের একটা খাবারের আসলে আমাদের ঢাকার যে ফুড কালচার যেটা, সেটা নিয়ে আসলে কি কি একটা অ্যাকচুয়ালি একটা বই থাকা দরকার। তো সেই ভাবনা থেকে টুকটুক লেখা শুরু করলাম। তো লিখতে গেলে যে লেখলি যে লেখক হয়ে যায়, নট দ্যাট। তা আমি আমার নিজস্ব ঢঙে আমি লেখা শুরু করলাম। তো সেটা পরবর্তীতে অনেকগুলো বিষয় ছিল যেগুলো অনেকে আমরা হয়তো জানি না, এমন এমন কিছু বিষয় ছিল যেগুলোকে আমি এখানে যুক্ত করলাম। তো করার পরবর্তীতে 15 সালের দিকে ঐতিহ্যের পাবলিশার নাইম বড় ভাই ছিল আমার ইউনিভার্সিটি মেট, একসাথে পড়তাম। তো ও সায়েম, তো সায়েম এসে বললো যে তুমি এরকম একটা কাজ করতেছো, তো এটা আমাকে দাও, আমি এটা প্রিন্ট করবো। তা আমি খুব একটা আমি লিখলাম, এটা হয়তো কী করবো আমিও জানি না ঠিক। তো আমার বললো না, তুমি এটা করে আমাকে দিবা। তো এনিওয়ে এটা এভাবে করতে করতে 14, 15, 2 বছরগুলো প্রায় আমাকে বলতো যে কি তোমার ঢাকার ইন্ডিয়া লেখা শেষ হচ্ছে? আমি বললাম না, আমি লিখিনি, একটু আমার মধ্যে অলসতাও কাজ করছিল। এনিওয়ে পরবর্তীতেও একদিন বাসায় সাহায্য হলো, বললো যে ওটা তুমি কমপ্লিট করে দাও। তা আমি এটা জাস্ট একটা লেখার যেভাবে আমি যেভাবে বলি বা আমার যেভাবে চিন্তা যেভাবে সেভাবে আমি আমার ঢাকার একেবারে খাবার কালচারটা উঠে আনলাম। তো করার পরে ওই বইটা পরে ঐতিহ্য থেকে 16 সালে বেরোলো। তো বেরোনোর পর এটার জন্য আমি বেশ সাড়া পাইলাম। আসলে তখন চিন্তা করলাম যে আমি কি এমন লিখলাম যে এটা এত সাড়া কেন, কারণটা কি? তো দেশ থেকে শুধু না, বাইরে থেকেও। তো তখন মধ্যে নিজের মধ্যে একটা অনেক বড় ভাব চলে আসলো, ভাবতে বিশাল কিছু একটা হয়ে গেছে, তা আপনি তো একটা রাইটার হয়ে গেলেন, মানে আমাদের দেশের প্রকৃতিতে। তো পরবর্তীতে চিন্তা করলাম যে যেটা হয়েছে এটি থাক, এটা নিয়ে আর আগানোর দরকার নাই, কারণ এইটা আমার রাস্তা না। কারণ আমার পড়াশোনা ছিল ব্যবসা বাণিজ্য, মার্কেটিং, মানে এইসব নিয়ে পড়াশোনা। কিন্তু যেহেতু পড়তাম, তো পরবর্তীতে দেখা গেল যে পরবর্তীতে এই বইটা আবার নাইম ফোন দিল, বই দেন। এখন আমি কি বই দিব? তখন এখানে লিখলাম উৎসব নিয়ে, ঢাকার উৎসব নিয়ে। আমার অ্যাকচুয়ালি ঢাকাতে যেসব কাজগুলো হয় আমাদের উৎসব, মানে উৎসবে যেগুলো আমাদের এখানে কিভাবে হয় না হয়, এটা নিয়ে একটা বই আমি মোটামুটি ওর পর থেকে চলতেছিল। তো এইভাবে করতে করতে ঢাকা মানে বিষয়ভিত্তিক ক্রিয়া, কি কি খেলা আমাদের এখানে ছিল, ঢাকায় আমরা কিভাবে খেলতাম, কি কি খেলাগুলো ঢাকার খেলা বলা যায়, তো সেটা নিয়ে একটা দায়সারা বই বানাইলাম। তো বইটা হলো। তো পরবর্তীতে আমাদের ঢাকার আসলে কি অনেক কিংবদন্তি গল্প আছে। গল্প বলতে কি, যেগুলো আসলে আমরা নানি দাদির থেকে শুনছি, প্লাস আবার কিছু মিথ আছে, কিন্তু কিছু হাস্যকর বিষয় আছে, আবার কিছু ট্র্যাজিক গল্প আছে আমাদের পুরান ঢাকার মানুষের, যেগুলো আসলে কোনো সময় কোনো লেখায় বা কোনো ইয়েতে উঠে আসেনি এ পর্যন্ত। তো সেই আলোকে তারপরে অনেক ব্যক্তি আছে যাদেরকে জীবনী আমরা অনেকভাবে পড়ছি, কিন্তু আসলে তাদের অ্যাকচুয়ালি মানে তাদের কর্ম এখানে কি ছিল বা সেটা কিভাবে এখানে আসতে পারে, সেটা কোনো সময় উঠে আসেনি। তো সেই প্রেক্ষিতে তখন আমি ঢাকার একটা সিরিজ দেখলাম। সিরিজ বলা যাবে না, তো ওটা বোধহয় ছিল প্রিয় লোকের সাথে, বইটা দিলাম ঢাকার ইতিকথা নামে।
তো একটা পার্ট করে এটা দিলাম। তো ওখানে বিভিন্ন বিষয় ঢাকার সব কিছু, বিদ্যুৎ থেকে শুরু করে, মানে আমি ইতিহাসের সাথে সাথে ওইটা এক ধরনের ফিউশন বলতে পারেন, সেই ধরনের বই দিলাম। তো পরবর্তীতে দেখা গেল যে বইটা মেলাতে বোধহয় সম্ভবত ঐতিহ্যশীল, মানে খুব ভালো বিক্রিত বই ছিল। তো পরবর্তী যেটা হয়, যেটা চলে, তখন বলে যে আরেকটা। এখন আমি বললাম আরেকটা আমি কোথা থেকে দিব, মানে এটা তো আমার ফ্যাক্টরি না যে আমি বলবো বানাবো। তো তখন আমি ঢাকার উল্লেখযোগ্য কিছু ঘটনাবলী ছিল যেগুলো আমার নিজের শোনা, আবার কিছু বিষয় ছিল যে অনেক প্রাচীন, যেগুলো তো আমাদের পুরনো ঢাকার অনেক বয়োজ্যেষ্ঠ লোক যারা এখন অনেকে নাই, মারা গেছে। তো তাদের থেকে আমি ওখানে গিয়ে গিয়ে ওই গল্পগুলো সংগ্রহ করতাম। তো তারপরে আবার দেখা যায় যে এই গল্পগুলো আবার লিখতে গিয়েও বিপত্তি ছিল, কারণ আপনারা জানেন যে একটু পুরান ঢাকার লোকজন একটু চাওয়াবাজ হয়, দেখা গল্প বলতে গিয়ে তারা এমন এমন টুইস্ট করে দেয় যেটা লিখলে আপনি বিপদে পড়তে পারেন। তো পরবর্তীতে ওইটা আবার ক্রস করার জন্য ওনার গল্পটা ঠিক বলছেন কিনা, ওই সময় ধরেন ওই সর্দারে এই ভূমিকা ছিল কিনা, এই বিষয়টা আবার যাচাই করার জন্য আমাকে তখন আবার যেতে হচ্ছিল লক্ষ্মীবাজার, কিংবা দেখা গেছে যেটা আমলিগলা বালুঘাট। দেখা গেল ওখানে গিয়ে এরকম ঘটনা হয়েছে, তো দুজনই তখন তারা রাইভেল, তারা বলতেছে যে না আমরা, এটা উনি হন নাই। এখন আমি বললাম বিপদে, এখন লিখতে হবে, তো আমাকে খুব অল্প সংক্ষেপে একটা গল্প মতো দিচ্ছি, 8টা-10টা গল্প যেটা হয়। তখন কি করি, আমি বিপদে বললাম, তো এইভাবে আবার প্রথম জনের কাছে গেলাম, তখন ইনার প্রশ্নটা ওনার কাছে দিলাম। তো দেওয়ার পরবর্তীতে মনে হলো যে দুটোর থেকে আমার মনে হলো যে এটা সত্যি, এটা মিথ্যা। সেভাবে অল্পত্র উল্লেখ করে আমি একটা গল্প লিখছিলাম, খুব কষ্ট হয়েছিল আমার। তো আমি গল্পটাতে বেসিক্যালি কোনো নাম উল্লেখ করি নাই, কারণ হচ্ছে যে তারা ঢাকার যথেষ্ট সম্ভ্রান্ত পরিবার। এখন তাদের ওই সময় তারা হয়তো বা খুবই একটা কি বলবো, সর্দার পরিবার ছিল, বা তাদের জীবনযাত্রাটা ওরকমই ছিল। কিন্তু ওই ক্রাইমটা বা যে ঘটনাটা ওই সময় ছিল, সেই প্রেক্ষিতে সেই মানে সামাজিক বাস্তবতা বা সময় উপযোগী ওই সময় ঢাকাতে এটাই হতো, এই ধরনের গল্পই হতো, মানে এই ধরনের ঘটনাগুলি আমাদের হতো। তো পরবর্তীতে আমি লিখলাম, কিন্তু কোনো নামটা উল্লেখ করলাম না। তো অনেকেই হয়তো জানতে পারলেন যখন আমি এটা, আমাদের একটা প্ল্যাটফর্ম আছে ঢাকা ফোরাম, তো সেখানে আমি আমাদের গল্পগুলো আমি কিছু শেয়ার করতাম, পুরোটা করতাম না, কারণটা শেয়ার করা যাবে না, পুরোটা করা যেত না, কারণ কিছুটা রেখে দিতে হয়, কারণ তোমার প্রকাশক আবার কি করবে, তো বই তো বের হইতে হবে। গল্প যদি আগে বের হয়ে যায় তাহলে তো প্রকাশক কিছু থাকে না। তো গল্পগুলো আমি ওইভাবে শেয়ার করতাম। তো করতে করতে এভাবে দেখা গেল যে আমি গল্পগুলো দিলাম। ঢাকার পানি জল নিয়ে খুব সমস্যা ছিল, কিভাবে এখানে আসলো, বিদ্যুৎ আছে, এগুলো অনেক গল্প আপনারা হয়তো পড়ছেন, জানছেন। কিন্তু আমি চেষ্টা করছি যে সেখান থেকে একেবারে সেই পরিবারের, নবাব পরিবার থেকে বলেন, বা যে গল্পটা আমি এখানে লিখছি সেই লোকের থেকে আমি গল্পটা, বা তার ফ্যামিলি থেকে ওইটা অ্যাকচুয়ালি জিনিসটাকে বের করে আনা। তো সেটা আমি কোনো আমার নিজস্ব হিউমারটা মিক্স করে গল্প লিখছি, কারণ পাঠকরা জানেন যে এই ধরনের জিনিস পড়তে গেলে খুব বিরক্ত বোধ হয়, মানে আমারই খুব বিরক্ত লাগে। দেখবেন আমি একটা কাজ করি, অনেকে হয়তো বলবেন যে এটা ঠিক না, আমি কোনো একটা বই নিলে আমি বইয়ের আগে শেষটা পড়ে ফেলি, সেটা গল্পই হোক আর যেটাই হোক। কারণটা হচ্ছে যে গল্প শেষটা যদি ধরেন 10টা পাতা যদি আমার কাছে আকর্ষিত মনে হয়, মানে যদি মনে হয় যে হ্যাঁ এখানে কিছু, তখন আমি প্রথম থেকে শুরু করি। আর নাহলে দেখা গেলো এরকম অনেক বই আমি পড়ছি, অনেক বই আছে যেটা দেখা গেল যে ওই 20 পাতা বন্ধ করে রাত্রেবেলা ঘুমিয়ে গেছি, সকালে উঠে মানে মাথায় আমার কাজ করি ওটাও পড়া, বা 5 দিনে ভুলে গেছি যে এটা কি পড়তেছিলাম। তো ওটা কোনো আকর্ষণ থাকে না বইটা। আমার মনে হলো যে আমার 20 পাতা বা একটা রাতে জেগে বইটা পড়লাম, ওই পার্টটাই আমার জন্য খুব একটা বাজে ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আমি বেশিরভাগ এই কাজগুলো করি, যেটা দেখা যায় যে বইটা পড়লে আমি বইয়ের পিছনে পড়ে, এই জন্য আমার মা বা আমার যা ভাই ছিল তারা খুব বকা দিত যে বইটা একটা এনে দিলে গিফট করলো, আমি প্রথমে কি কে না দেখে পিছনে শেষের মাঝখান থেকে পড়া শুরু করে দিতাম। এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনি শেষের গল্পটা যদি আমি জানা থাকে, যে ধরেন একটা গল্পের নায়কের কি ট্র্যাজেডিটা হলো, কিংবা নায়ক কিভাবে মারা গেল, মানে শেষটা আমি যদি জেনে যাই যে নৌকা ডুবে মারা গেল, যখন আপনি প্রথমে পড়বেন তখন আমার বোঝা যায় যে একটা লেখকের মুনশিয়ানটা কত, সে কতটা আমাকে ধরে রাখতে পারলো। কারণ আমি কিন্তু জেনে গেছি শেষে যে নায়ক কিন্তু পানিতে ডুবে মারা গেছে, কিংবা মৃত্যুবরণ তার ফাঁসিতে হয়েছে। কিন্তু প্রথম থেকে যখন গল্পটা সে বুনবে, যখন সে গল্পটাকে আঁকছে তার লেখাতে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি কিন্তু জানি শেষটা, তখন আমি এটা ইন্টারেস্ট পাই, যে তখন দেখি যে তার আসলে লেখাটাকে, সে গল্পটাকে আমাকে কতটা ধরে রাখতে পারছে প্রতিটা পাতায়, পরের পাতায় যাওয়ার জন্য। তো এখন ওইভাবে তো আর আমি লিখতে পারি না, আমার লেখাগুলো হচ্ছে, তো আমি খুব সংক্ষেপে সংক্ষেপে যেগুলো 2-4 পাতা বা 10 পাতার মধ্যে যে ফিকশনগুলো লিখি, সেগুলোর মধ্যে অনেকটা হিউমার করি, তো মানুষ হয়তো মজা পায়। তো দেখা গেল এইভাবে একটা দুটো করতে করতে 4টা খণ্ড হয়ে গেলো। পরে আমি বললাম যে আমার পক্ষে আর খণ্ড লেখা সম্ভব না, কারণ 4টাতেই এনাফ। কারণ এটাকে যদি আরো বড় করতে যাই, সিরিজ করতে যাই, তাহলে আমাকে আজব আজব কিছু বের করতে হবে, যেটার সাথে আমার যাচ্ছে না। মানে আমি গল্প 2-4টা গল্প আমার আছে হাতে, সেটা দিয়ে একটা করা যায়,
কিন্তু সেটা আসলে স্বয়ংসম্পূর্ণ নয়, হয়তো বা আরো 5টা গল্প পেলে বা আরো কোনো বিষয় যেটা এখনো অনুদ্ঘাটিত রয়েছে ঢাকা বিষয়, তাহলে হয়তো বা আমি সেই বিষয়টা নিয়ে আরেকটা পার্ট বের করতে পারি। তো যখন আমার বললো যে স্যার ভাই 4টা পার্ট একটা সিরিজ হলো, এটা আমরা এই করতেছি, তো আরেকটা পার্ট করেন, আমি তখনই হাত তুলে দিলাম নাইমের কাছে, ভাই মাপ চাই, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি যদি লিখতে হয় আমাকে কিছু গাঁজাখড়ি জিনিস দিতে হবে, যেটা এই সিরিজটার সাথে তোমার এটা এত জনপ্রিয় হচ্ছে, যেটা দিয়ে মানুষ জানতেছে, গল্প করে মজা পাচ্ছে। কারণটা হচ্ছে যে গল্পটার মধ্যে আমি কোনো কিছু একই ধারার কিছু রাখিনি। গল্পটা সেট করা হয়েছে কারো একটা জীবনী, কোনো একটা সর্দারের, কোনো একটা লোকের, তারপরে একটা গল্প দিচ্ছি যেটা আমাদের ঢাকার গল্প, কোনো ঘুরিয়ালার গল্প হইতে পারে, কোনো একটা ট্র্যাজিক গল্প হইতে পারে, সে এমন এমন জিনিসগুলো ছিল যাদেরকে নামও জানে না, কিন্তু গল্পটা বাস্তব সত্যি। তো এরকম সত্যি গল্প এখন বলার মতো বা লেখার মতো লোক আসলে আমাদের পুরান ঢাকা এখনো নাই। আর যারা বয়োজ্যেষ্ঠ আছে তারাও মোটামুটি অনেকেই স্মরণ রাখতে পারে না, বয়স হয়ে গেছে, তারা ঠিক মতো তো বলতেও পারেন না। তো এই আলোকে মোটামুটি ঐতিহ্যের সাথে আমার মেলবন্ধনটা এই পর্যন্তই। তো এই ধরনের একটা আয়োজনে যখন বললো যে আপনাকে ওইখানে এসে আপনাকে অতিথি হিসাবে আপনাকে বলতে হবে, তখন আমি তো খুব ভয় ছিলাম। একজন উনি এখন আসেন নাই, উনি একজন তো ফেসবুকে লিখলো যে আমার নানান প্রশ্ন আছে। তো তখন আমি রাতে চিন্তা করলাম যে আসলে আমি কি গুগল কিনা, কারণ প্রশ্ন তো ঢাকা নিয়ে মানে অফুরন্ত প্রশ্ন, এটা কোনো শেষ নাই। তো একজন বললো যে ভাই বাগরখানি, আমাকে ভাই এটা তো আমাকে সার্চ করতে হবে, বাগরখানি কিভাবে আসলো, কিংবা পাসিন্দা নামটা হয়তো অনেকে শোনেন নাই। তো এগুলোর অনেক বিষয় আছে। আসলে ঢাকার এত বড় বিষয়, যদি খাবার নিয়ে আমরা আলোচনা করি, ঢাকার খাবার, তাহলে আমার মনে হয় না এটা 3 রাতে এখানে আমরা শেষ করতে পারবো। তো এখানে অনেক বিষয় আছে। আমি আজকে আসলে কি এখানে একটা একাডেমিক আলোচনার এখানে কোনো জায়গা না, কিন্তু আমার আপকামিং যে বইটা ঐতিহ্য থেকে হয়তো সম্প্রতি বের হবে, সেটা হচ্ছে মোগল মুদ্রা ও জাহাঙ্গীরনগর। তো জাহাঙ্গীরনগর তো ঢাকা আপনারা জানেন, তো ওখানে মুদ্রা দিয়ে ওখানে দুটো জিনিস আমি বলার চেষ্টা করছি, যেটা হচ্ছে মুদ্রা তো মুদ্রাই, এটা খুবই বিরক্তিকর বিষয়, এটা অনেকে আগ্রহ পায় না, কিন্তু ওখানে একটা জাহাঙ্গীরনগরের একটা পার্ট আমি দিয়েছিলাম, মানে আমাদের এই শহরে কিভাবে কি মুদ্রাটা আমরা ব্যবহার করতাম মোগল আমলে বা তার ওই সময় থেকে। তো এখানে শহরের মুদ্রাগুলো অনেকে আমরা জানি না কি ধরনের টাকা আমরা ব্যবহার করতাম, বাট আমাদের এখানে মনিটরিং সিস্টেমটা কেমন ছিল, আমাদের টাকশালটা আসলে কোথায় ছিল এটা আমরা জানি না। তো এখানে কিছু ইংলিশ ডকুমেন্ট প্লাস কিছু বইপত্রের মাধ্যমে যেখান থেকে ক্লু পাওয়া যায় যে ঢাকার আসলে টাকশালটা আমরা বলা যায় যে জেলখানার টাকশালটা ছিল। তো সেখানে এক ইংরেজি অফিসার বলছে যে এটাকে সংস্কারের জন্য আমার এই রিকোয়ারমেন্ট দরকার। তো সেই ইনফরমেশনগুলো আমি এই রিসেন্টলি আমরা অনেক জায়গা থেকে পাইলাম। তো পাওয়ার কারণে জাহাঙ্গীরনগর নিয়ে আমার এই ব্যাপারটা ছিল। ঢাকা নিয়ে একটা ব্যাপার ছিল এই মুদ্রার মাধ্যমে, যেটা আমি এখানে এই নতুন বইটা বেরোচ্ছে এখানে ঐতিহ্য থেকে, সেখানে জানা যাবে যে আসলে জাহাঙ্গীরনগরের একটা মুদ্রা পাওয়া গেছে যেটা থেকে আমরা ঢাকার সময়কালটাকে মোটামুটি ধরতে পারি, কিন্তু মুদ্রার মাধ্যমে ধরাটা সম্পূর্ণ সঠিক হয় না। এই কারণে, কারণ দেখা গেল যে সময়টার মুদ্রা দিয়ে আমি বলছি অথবা আরো 2 মাস বা আরো 1 বছর আগের একটা মুদ্রা বেরোলে কিন্তু এই যে অ্যানালাইসিসটা ঠিক থাকে না। তো যেহেতু এখন পাওয়া যায়নি বা না যাওয়ার পর্যন্ত, এবং একটা নির্দিষ্ট মুদ্রা যেটাকে মোটামুটি নিয়ে অনেক কনফিউশন ছিলেন যে এই মুদ্রাটা আসলেই জাহাঙ্গীরের রেগনেলার 5-এর কিনা, মানে তার রাজত্বের 5ম বর্ষে কিনা। তো এখন ব্যাপার হচ্ছে এই ব্যাপার আমি তো খুব বেশি অভিজ্ঞ না, তো এই বিষয়ে যারা খুব বেশি অ্যানালিসিস করে তাদের সাথে আমি খুব কয়েকবার মিটিং বসলাম, একবার মত দিচ্ছে এটা হ্যাঁ এটা 5ই হবে, কারণ অনেক ডায়াগ্রামের ব্যাপার আছে। তো করার পরে মোটামুটি 4-5 জনে আমরা করে একটা সিদ্ধান্ত নিলাম যে এটাই এখন পর্যন্ত যখন আমরা পরিষ্কার না পাচ্ছি এটাকে 5 হিসাবে নেওয়া যায়। তো ওই 5টা যদি আমি ধরে নেই, মানে এই বইয়ের কথা বলছি, যদি 5টা আমি জাহাঙ্গীরের ওটা ধরে নেই, তাহলে দেখা যাচ্ছে যে ইতিহাসে যে আমাদের 1610-এ আমাদের ঢাকা, বলি না আমাদের ইসলাম খান ঢাকা এসে জাহাঙ্গীরনগর ঘোষণা করলেন বা প্রতিষ্ঠা করলেন, তাহলে ওইখানে একটা বিষয় আছে। তো সেটা কখন হলো, মানে সে জাহাঙ্গীরনগরটা কবে হলো? তো দেখবেন আপনারা অনেকেই ঢাকার জন্মদিনের কথা বলেন, জুলাই মাস, অনেক সংগঠন আছে যেটা তারা জুলাই মাসে কিন্তু বলে ঢাকার জন্মদিন, একটা নির্দিষ্ট, অনেকে 15 তারিখও ঠিক করে ফেলছেন, কেউ 12 তারিখ ঠিক করে ফেলছেন, আমি জানি না এটার ভিত্তিটা কি। তো এখানে যে মুদ্রাটা দিলাম সেখানে দেখা যাচ্ছে যে মুদ্রাতে যে খুরদাদ ফার্সি একটা মাসের উল্লেখ আছে, সেই মাসের যদি এটা মুদ্রা হয়ে থাকে, তাহলে আমাদের শ্রদ্ধেয় ডক্টর আব্দুল করিম সাহেব, উনি ঢাকা নিয়ে প্রচুর কাজ করেছেন, ওনার অনেক বিষয় আমাদের অনুকরণীয় বিষয়। তো ওনারটাই আমি সবসময় ফলো করি, কারণ হচ্ছে উনি যে লেভেলের ঢাকা নিয়ে অ্যানালাইসিস এবং গবেষণা করেছে, আসলে এই জামানায় আমি আসলে সত্যি কথা আমরা তার কাছে কিছু নাই। যদিও ওই সময় ওনার কাছে এই ধরনের রিসোর্স থাকতো, হয়তো বা উনি এখন আমি যে জিনিসটা এখানে বলতে চাচ্ছি সেটা হয়তো উনি অবশ্যই এখানে করতেন, হয়তো আমার থেকে আরো বেশি উনি ইনপুট দিতে পারতেন। তো উনি একটা জিনিস হলে বলছিলেন ডক্টর আব্দুল করিম যে ঢাকাটা আমরা ধরতে পারি সম্ভবত বর্ষার পরপর,
মানে বর্ষা টাইম, মানে জুলাই মাসটা উল্লেখ করছিলেন জুলাইতে, মানে ঢাকাতে ইসলাম খান ঢাকায় আসলেন জুলাই 1610 ধরলে। কিন্তু এখানে আমরা যে মুদ্রাটা এখন নিয়ে কাজ করছি বা আমি এখানে যেটা উল্লেখ করলাম, সেখানে দেখা যাচ্ছে যে সেটা ওই যদি জুলাই মাস হয়, খুরদাদ মাস হিসাবে দেখা যাচ্ছে এটা মের 22 থেকে জুনের 23, এই একটা টাইম পিরিয়ড আছে। তাহলে এই টাইম পিরিয়ডে নিশ্চয়ই মুদ্রাটা হয়েছে, কিংবা তারও আগে, নিশ্চয়ই জুলাই মাসে আসেনি। তাহলে আর 1 মাস যদি আগায়, তাহলে সময়কালটা আরো আগে হয়ে যেতে পারে, হয়তো ফেব্রুয়ারি জানুয়ারি, কিন্তু এর আগে হওয়া সম্ভব না। কারণ এর আগে যদি আমরা যাই 16/9 চলে আসতেছে, মানে ফার্সি মাসের যদি আমরা হিজরি মাসের যদি হিসাবটা করি, তাহলে চলে আসছে 9তে কোনোভাবে উনি আসতে পারেন না। মানে এটা করিম সাহেবের হিসাবে বলেন, মানে তখন পুরো আমাদের জাহাঙ্গীরনামা বলেন কিংবা আমাদের বাহারিস্তান সব কিছু উলটপালট হয়ে যাবে। তো ওটাকে আমি ধরে নিতে পারি যে আপাতত এটাই হচ্ছে আমাদের জাহাঙ্গীরের নগর নামে এটা প্রথম মুদ্রা, জাহাঙ্গীরনগর এটা। তো সেই বিষয়টা আমার এই এখন যে বইটা আছে সেখানে মোটামুটি একটা আলোচনার বিষয়। আর ঢাকা নামে নিয়ে আমাদের অনেকেরই অনেক ধরনের মতামত আছে, বিভিন্ন মত প্রকাশ করছে অনেকে, মানে কিভাবে ঢাকা আসলো। তো এই বইতে হয়তো এটা থাকবে না, তবে যে বইটা ঢাকার গলিপথ নিয়ে আমার কাজটা চলছে, হয়তো বা সামনের বছর আশা করি একটা অংশ তো প্রকাশ হবে। তো সেখানে ঢাকা নামের উৎস নিয়ে কিন্তু আমাদের ঐতিহাসিকরা অনেক আলোচনা করেছেন, মানে তাদের ঢাকা কেন কোত্থেকে হলো, নানান রকম মত দিচ্ছেন। তো সম্পূর্ণ বিষয়টা দিয়ে আমি একটা আমার মতো করে মূল্যায়ন দাঁড় করেছি, যেটাতে ঢাকা নামটা, ঢাকা যে নামটা, ঢাকা বা ফার্সিতে ঢাকা যেটাই বলি আমরা ঢাকা, সেখানে একটা রেফারেন্স আমি প্রায় 34 জনের রেফারেন্স দিয়ে, তাদের মতামতগুলো দিয়ে যতগুলো বিষয় পর্যন্ত ঢাকা নিয়ে যেটা বলছেন, সেটা ঢাকার ভাষা হোক, প্রাকৃতিক ঢাকা ভাষা হোক, ডবকা হোক, বা সেই বিষয়টা নিয়ে আমি অ্যানালাইসিস করে আমি একটা মতামত দিয়েছি, যেটাতে মোটামুটি ধারণা করা যেতে পারে যে ঢাকা নামের আসলে উৎসটা কি। অন্য কারণ হচ্ছে কি, ইতিহাসের আপনি যখন ইতিহাসে কোনো একটা জিনিস রচনা করবেন, আমাদের ঢাকার সমস্যাটা হচ্ছে কি যে ঐতিহাসিক কিছু প্রত্নতাত্ত্বিক উপাদান লাগে। ঢাকার ক্ষেত্রে এটা খুবই কম, একেবারে নাই বললে চলে। যখন আপনার কোনো প্রত্নতাত্ত্বিক বা বস্তুগত উপাদান আপনি একটা না পাবেন, তখনই কিন্তু আমাদের কিছু কি বলবো, এটা আংশিক সত্য হলেও ওই মিথ বা কিংবদন্তি বলেন, মিথ বলেন, পৌরাণিক কাহিনীর আশ্রয়ে কিন্তু আমাকে ইতিহাসটা রচনা করতে হয়, যেটা কিন্তু অনেকটা সত্যের কাছাকাছি, কিন্তু সম্পূর্ণ সত্য না। তো ঢাকার সমস্যাটা হচ্ছে যে ঢাকার ইতিহাস যখন আমরা রচনা করি বা লিখতে যাই, তখনই দেখা যায় যে এই বিষয়গুলো, মিথগুলো চলে আসেন, মানে যেগুলোকে আমরা কাছাকাছি ভাবি, কিন্তু আসলে সেটা সঠিক না। তো এখানে একটা আর্টিকেল আমার একা আছে, যদি আপনাদের ধৈর্য থাকে, যেটা এখনো প্রকাশিত হয়নি, আশা করতেছি অথবা আমার বলি পথে এই আর্টিকেলটা থাকবে। তো যদি আপনারা আগ্রহী হন, মানে যদি আমরা আরো অন্য কোনো প্রশ্ন উত্তর বা আড্ডা না যেতে চাই, তাহলে আর্টিকেলটা আপনারা পড়তে পারেন। এটা আমি পুরো একদিন শোনাতে পারি, কারণ আমার চোখে একটু প্রবলেম আছে, প্রবলেম বলতে পাওয়ার আমার একটু কম। তো আমি যেটা পড়ে আপনাকে শুনতে পারেন, দেখতে পারেন যে আসলে একটা অ্যানালাইসিস কিভাবে, একটা এই বিষয়ে কিভাবে একটা অ্যানালাইসিস হতে পারে, কিভাবে একটা যুক্তি খণ্ডনের মাধ্যমে হতে পারে, আপনাদের একটা মত থাকতে পারে, দ্বিমতও থাকতে পারে, সেটা আলোচনাটা একাডেমিক ব্যাপার। তো যদি আপনারা আগ্রহী হন, তাহলে আর্টিকেলটা হয়তো আমি পড়ে শোনাইতে পারি। বলবেন কেউ? শুনতে যাই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এটা এই সানি, সংক্ষেপে শুনবো। হ্যাঁ, খুব সংক্ষেপে এটা একটা পড়বে, এটা আপনারা শুনতে পারেন। আচ্ছা, চোখে কে একটু পড়তে হবে, আমি তো আমার গ্লাস নাই তো। সানি কি চলে গেছে? সানি কই? রহিম ভাই কই? রহিম ভাই বা সানি? চোখে একটু, আচ্ছা, একটা পড়তে পারলে খুব ভালো হতো। আর যদি না থাকে, আপনার না শুনতে গেলে সমস্যা নাই, এটা হয়তো যখন পাবলিশ হবে তখন হয়তো আপনারা জানতে পারবেন। কিন্তু আমি চাচ্ছিলাম যে এটার মাধ্যমে আপনার একটা খুব চমৎকার একটা ঢাকা সম্পর্কেও ধারণাটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা চমৎকার একটি মানে ইন্ট্রোডাক্টরি বক্তব্য শুনলাম, এর মাধ্যমে আসলে বিস্তারিত ভাবে উনি বললেন আর কি ঢাকার ইতিহাসটা, তার নামকরণ এবং ঢাকার যে মুদ্রা নিয়ে যে বইটা সামনে বেরিয়েছে, এটা আমাদের আসলে একটা কৌতূহল জাগালো আমাদেরকে। আমরা আশা করব এই সামনের বইমেলাতেই বইটা নিয়ে আসার জন্য, এবং উনি যে আশ্বাস দিলেন আমাদেরকে, এই আশ্বাসটা আমরা সবসময় চাই যে উনি ঢাকা নিয়ে নানান রকমের বই লেখক, অন্ততপক্ষে প্রতি বছর একটি করে লেখক। তো আমরা এখন আসলে আড্ডাতে চলে যাচ্ছি, এবং আমাদের আড্ডাতে আমি শুরুতেই আমাদের একজন বড় ভাইয়ের কাছে অনুরোধ করছি, উনি সাদুর রহমানকে কিছু প্রশ্ন করুন, অথবা গল্পের মাধ্যমে উনি কিছু জানতে চান।
প্রিয় সাদ ভাই, আপনি তো ঢাকার একটি ঐতিহ্যবাহী পরিবার থেকে এসেছেন। আপনার পরিবারটা একটা সাংস্কৃতিক পরিবার বলতে গেলে। আপনাদের শুরুটা আমাদের যে জানা মনিরুর রহমান সাহেবকে নিয়ে যে আমাদের আপনার পরিবারের বিষয়ে যে সূত্রপাত, ওনার যে লেখা ঐতিহাসিক যে যেসব সৃষ্টিকর্ম করে গেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিরাট ওনার সৃষ্টিকর্ম রয়েছে। ঢাকা জাদুঘরে মুদ্রার একটা বিশাল সংগ্রহীতা। তাছাড়া উনি বিভিন্নভাবে লিখেছেন, তার যে লেখার ধারা উর্দু থেকে এসেছে বাংলায়, অনুবাদ হয়ে আমাদের কাছে। আপনার লেখার মধ্যে যে ডাইভার্সিটি, এটা আপনি কি ওনাকে দিয়ে অনুপ্রাণিত হয়েছেন, নাকি আপনার আরো কিছু সুবিধান আছে নিজস্ব? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। এখানে ব্যাপার হচ্ছে যে আমার দাদা হেকিম হাবিবুর রহমান, উনি আসলে উনি একজন পুরোদস্ত লেখকই ছিলেন। ইতিহাস নিয়ে উনি শুধুমাত্র যে লেখালেখি করছেন, নট দ্যাট, উনি এখানে অনেক পুরাকীর্তি, সেই সময়কার অনেক এপিটাফ, যে আপনারা তো জানেন ঢাকা যেগুলো হারায় যাচ্ছিল ব্রিটিশ আমলে, উনি সংগ্রহ করে কিছু কিছু ট্রেজারিতে জমা দিচ্ছেন, কিছু কিছু আপনার এটা কলকাতা মিউজিয়ামে জমা দেওয়া হয়েছে। আর লেখার বিষয়টা যেটা হচ্ছে, উনি ওইভাবেই লিখছেন, যেটা অনেকটা বৈঠকি আদলে, যেটা সামাজিক ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ বই হিসেবে রয়েছে, যেটা ঢাকা 50 বছর আগে বইটা, সেটাও তো রিসেন্টলি আবার পাবলিশ হলো এখান থেকে, আপনার ঐতিহ্য থেকে। আপনারই তো লেখা, মানে অনুবাদ বইটা করা। তো ওই বইটা ছাড়া আর আমার লেখার সাথে ওনার লেখার মিল নেই, কারণ হচ্ছে যে আমি আমার মতো করে লিখি, আমার যে ঢংটা বা আমার প্যাটার্নটা অন্য, তো আমি বইটা ওইভাবে লিখি। তো উনিও ওনার মতো করে লিখতেন। আসলে কারো লেখার সাথে কারো লেখার কোন একটা মিল বা মানে সাদৃশ্য খুঁজে পাওয়াটা আমি জানি না, আমার কাছে কোনো সময় মনে হয়নি, কারণ আমি যেভাবে মনে করি আমি সেটাই লিখি। তো দেখা গেল যে কোনো একটা বিষয় লেখার পরে ওটা অনেক সময় দ্বিতীয়বার আর লেখা হয় না, লেখা মানে আবার অনেক পরে ওটাকে ঠিক করা হয় না, তো যে কারণে অনেক সময় লেখাতে অনেক ভুলভ্রান্তি থেকে যায়। তো ওইটা সেটা আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যখন আবার এটা আপনার কি বলে এডিট হয় বা যখন প্রকাশকে যায়, তখন এটাকে আবার ঠিক করতে হয়। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। জি, আমি একটুখানি জানতে চাই, ঢাকার উপর মানে নির্ভরযোগ্য 5টা বইয়ের নাম কি আপনি আমাকে বলতে পারবেন, যেগুলি কালেকশনে রাখার মতো? আপনার বিবেচনায় এখন 5টা বই আসতে পারে। ঢাকার বিবেচনা আছে, ঢাকা সব থেকে গুরুত্বপূর্ণ বইটা হচ্ছে বারিস্তানে গায়েবী। এই জন্য তো বলেন, শুনেন, বইটার নাম হচ্ছে বারিস্তানে গায়েবী। এনার নাম হচ্ছে, অনেকে যাকে মির্জা নাথান নামে ছিলেন, কিন্তু ওনার নাম সম্ভবত আলাউদ্দিন ইস্পাহানি। মানে ঢাকাতে যখন ইসলাম খান আসলেন, এটাই আমাদের একমাত্র আকর গ্রন্থ ঢাকাকে জানার। যদি এই বইটা আমরা না পড়তাম বা না পেতাম, তাহলে ঢাকার ইতিহাসে এখন যত গল্প 50%ই থাকতো না। তো এই বইটা আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট ঢাকার ইতিহাসের সাথে। আর কারণটা হচ্ছে ঢাকার ইতিহাসে এই বইটা ছাড়াও 5টা বইয়ের কথা বলেন, তো নানান বই আছে, প্রত্যেকটার বিষয় আলাদা। সামাজিক ইতিহাসে বই যদি পড়তে হয় তো হাকিম বাবুর বইটা নিতে পারেন, 50 বছর আসুদে গানে ঢাকাটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে, কারণ এখানে কি কবরগুলোর মাধ্যমে উনি এখানে পুরো মাজার সম্পর্কিত যে তথ্যটা সেই আমলে দিচ্ছেন, সেটা খুবই অথেন্টিক। তো এইগুলো ছাড়াও তারপরে দানি সাহেবের একটা বই আছে, যেটা আমরা ঢাকা নামে চিনি, কালের সাক্ষী ঢাকার বাংলায়। তারপরে ব্রিটিশ রাইটারের মধ্যে আপনি ক্লের বইটা পড়তে পারেন, ছোট ছোট অনেক বই আছে, প্রচুর বই আছে। 5টা বই আসলে এভাবে মেনশন করা সম্ভব না। বাংলাদেশে এছাড়াও যতীনমোহনের বই আছেন, ওটাও বেশ ভালো, মানে ইতিহাস ভিত্তিক। এবং আপনি যদি আর অন্যান্য বই দেখতেন, সেটা অন্য বিষয়, অনেকেই লিখছেন, অনেকেই, যেমন যদুনাথ বলেন, প্লাস আমাদের সত্যেন সেনের বই আছে, এরকম অনেকগুলো আছে আর কি। আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের নাম জানলাম ঢাকা বিষয়ে। আমরা এখন আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি।
আচ্ছা, আমাদের এখানে উপস্থিত আছেন একজন আপা, উনি লেখক ও গবেষক সাদুর রহমানের স্কুল ফ্রেন্ড। আমরা আশা করব এই আপার প্রশ্নের মাধ্যমে সাদুর রহমানের অনেক অজানা গল্পই উঠে আসবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমাকে বলতে দেওয়ার জন্য। হ্যাঁ, সাদ আমার একেবারেই স্কুলে বন্ধু, যখন আমাদের বয়স 6-7 তখন থেকে। তারপরে আস্তে আস্তে বেড়ে ওঠা, তারপরে জীবন সামনে এসে এখন আমরা আবার একই যেহেতু মতামতের সাথে এক হয়েছি, একই জায়গায় আমরা ফিল করতে পারছি, যেটা আবার আমাদের দেখা হলো, আবার আমরা একসঙ্গে হলাম। তো আজকে আমার যে প্রশ্নটা তাদের কাছে, হ্যাঁ, পুরান ঢাকা অবশ্যই আমাদের কাছে একটা বিশাল ঐতিহ্য এবং যথেষ্ট রিচ আমাদের সংস্কৃতি ওখানে আছে, লিখে আছে। সব দিক থেকে জানা হলো সংস্কৃতি প্লাস খাবার দাবার, তাদের খেলা, তাদের বইগুলো থেকে আমি ওগুলো পড়েছি। এবং শুধু তাই না, তার বইগুলো আমার যেসব বন্ধুরা বিদেশে থাকে তাদের বাচ্চাদেরকেও আমি এই বইগুলো দিয়েছি, কারণ সবাই জানতে চায় পুরনো ঢাকার, মানে আমাদের ঢাকার যে অবস্থান, তার থেকে তার সব কিছু। এখন আমার বিশেষ প্রশ্ন হচ্ছে গিয়ে, পুরনো ঢাকার তো অনেক কিছু জানা হলো, পাশাপাশি আমরা পুরনো ঢাকার যে নদীগুলো, বিভিন্ন ঘাট আছে, হ্যাঁ, অনেক ঘাটের নাম শুনি, এগুলো একটু জানতে ইচ্ছে করে। বাজার আছে, তারপর এখানকার পাখি, ফুল, গাছ, প্রকৃতি সব কিছু নিয়ে আরেকটু যদি ভালো কিছু বই লেখা সম্ভব হতো, এটাই সাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ। যদি সে একটু, অনেক জানি অনেক কষ্ট হয়, আমরা যদি সবাই সহযোগিতা করি নিশ্চয়ই সাথ পাবে। হ্যাঁ, ঢাকার এগুলো নিয়ে আমার কাজ চলতেছে, যেটা আজকে সব থেকে দীর্ঘ কাজ, প্রায় 7-8 বছর হয়ে গেছে, যেটা আমি এখনো শেষ করতে পারিনি এবং কবে শেষ হবে সেটা আমি ঠিক জানি না। যেটার মূল বিষয় ছিল ঢাকার গলিপথ, মানে আমাদের ঢাকার যেসব বিভিন্ন গলির নামগুলো কিভাবে হলো, জায়গাগুলো কিভাবে হলো, সেটা একটা বিষয়। তো যখনই আমি এটা আগাইতে থাকি তখন দেখি পরের দিন থেকে সিটি কর্পোরেশন আরো 4টা নতুন ওয়ার্ডের 25টা গলির নাম করে ফেলছে। আমি তখন চিন্তা করলাম কাজটা শেষ হবে কিভাবে, তার জীবনে শেষ হবে না। মিরপুরে গেলাম, মিরপুরে গিয়ে বললাম ভাই আপনার আগে তো এতগুলো নাম ছিল না, এখন দেখেন চিড়িয়াখানা রোড, এই রোড, এত রোডের নাম হলে তো দেখা যায় বইটা বেরোতে বেরোতে আরো 60টার নতুন রাস্তা হচ্ছে। তো আসলে এটা এত পরিধি এত বড়, তো ওইটাকে না করে এখন একটা পার্টে যেগুলো মূল পুরনো না গলি বা নামগুলো যেগুলো রয়েছে সেগুলোর উপরেই ফোকাসটা করতেছি আর কি, করে আর বইটা হয়তো বা একটা পার্ট বের করতে পারবো আশা করি, হয়তো সামনের বছর যদি আরেকটু বেশি পরিশ্রম করি। ঢাকার এখানে আসলে আমাদের একজন এখানে বলতেছিলেন যে আমাদের ঢাকার গাছটা কি, মানে উদ্ভিদের বিষয় বলছে ঢাকার গাছ কি, কেউ বলতে পারবেন ঢাকার গাছ কি? আমাদের এখানে ঢাকার প্রত্যেকটা যেমন সুন্দরবনের সুন্দরী গাছ থাকে, ঢাকার গাছটা কি? আমাদের একটা নিশ্চয়ই গাছে যেটা বিনা পরিশ্রমে গাছটা আমাদের হয়, থাকে না এরকম গাছটা, কিন্তু গাছটার নামটা কি? এখানেও আছে এই গাছটা। আপনাদের ঢাকা থেকে যেটা আমরা ঢাক বলি, ঢাক থেকে ঢাকা বলি না, ঢাকের একটা নাম আছে, ঢাক গাছ কি করে দেখছেন কখনো? বাংলায় বলি পলাশ গাছের নাম তো শুনছেন বোধহয়, গানও আছে পলাশ ফুটেছে, কত গানটা শুনেন। এই পলাশটা হচ্ছে আমাদের এখানকার গাছ, ঢাকার গাছ বলা হয়, কিন্তু আসলে এখানে হিস্টোরিয়ান যেটা ব্রাডলি বার্ড বা অনেকেরই ঢাক গাছ নিয়ে এটাকে দেখবেন খুব বেশি আলোচনা, মানে একটা আবেগ কাজ করে আমাদের মধ্যে, আবেগ কাজ করে ইতিহাস নির্মাণ, যেহেতু ঢাক দিয়ে ঢাকার নামটা হতে পারে। তো এটা নিয়ে বিশেষ ভিতর কিছু নাই, যে আর্টিকেলটা যদি এখন পড়া সম্ভব হচ্ছে না, তো এখানে আমি এই বিষয় বলি। ঢাকার আসলে গাছ বলতে আমরা যেটা বলি এটা হচ্ছে অসৎ বলবো, পাকুর এই গাছটা আর এই পলাশ, এই দুটো হচ্ছে আমাদের ঢাকার মেইন গাছ। আরেকটা গাছ আছে সেটা হচ্ছে সেগুন। এই দুটো গাছ কিন্তু, এই যে আমরা বারিস্তানের কথাটা বললাম, বারিস্তানে কিন্তু আমার এখানে কোনো গাছের গল্প নাই, কোনো গাছের নাম নাই, এখানে কিন্তু শুধুমাত্র দুটো গাছের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এই পলাশের কথা নাই, সরি, এখানে বলা হচ্ছে যে আপনার সেগুন, সম্ভবত আর একটা হচ্ছে পাকুর মানে যেটা হচ্ছে বটের একটা অসৎ যেটাকে বলে, এই দুটো হচ্ছে আমাদের ঢাকার আসলে মেইন গাছ। এই দুটো গাছ দিয়ে কিন্তু ঢাকায় দুটো জায়গার নাম আছে, কেউ বলতে পারবেন? এই দুটো গাছের যেটা বললাম, পাকুর এবং সেগুন, এই দুটো গাছটা আমরা ঢাকার গাছের যদি হয়ে থাকে, এই দুটো নামে কিন্তু ঢাকায় দুটো জায়গা আছে।
কেউ বলতে পারবেন কিনা? সেগুনবাগিচার কথাটা আমরা জানি, সেগুনবাগিচা। রাইট। আর পাকুর হচ্ছে কোথায় বলেন তো? পুরান ঢাকায়। এখন অবশ্য অনেকে চিনবেন না, পাকুড়তলি। পাকুড়তলি, পাকুড়তলির সাথে ইসলাম খাঁর অনেক সম্পর্ক। অনেকে এখানে এই ঘাটে উনি নামছিলেন, এখানে এরকম ইতিহাসে লেখা আছে। তো এই দুটো হচ্ছে আমাদের ঢাক দিয়ে যেটা ঢাকা এই বলা হয়, কিন্তু আসলে যে আপনি ঢাকা ইউনিভার্সিটির ওই এত দিয়ে গেলে প্রচুর ঢাক গাছ পাবেন, এখনো দেখা যায়। অনেকে গাছটা চেনে না, মানে পলাশ, বাংলা যেটা বলি পলাশ। তো এইটা হচ্ছে আমাদের আর কি মেইন যেটা বললাম পাকুর মানে, আর এবং সেগুন, এটা হচ্ছে আমাদের ঢাকার মেইনলি গাছ। এছাড়া জারুল টারুল অনেক ধরনের গাছ আছে যেগুলো ইউজুয়ালি জমে, কিন্তু এইটা দিয়ে একটা জায়গার নাম হওয়ার মতো কোনো কারণ নাই, কারণ এটা হচ্ছে এমন একটা কমন ব্যাপার, সমগ্র দক্ষিণে এসে এই পলাশ ফুলের গাছ অ্যাভেলেবেল হয়। তো ওটা দিয়ে যেমন সুন্দরবনের সুন্দরী গাছের আধিক্যের জন্য সুন্দরবন নাম। তো ঢাকার নাম তো একটা গাছ দিতে হইতে পারে না, যদি হইতোই তাহলে নিশ্চয়ই সেটা বারিস্তানে লেখা থাকতো যে নেমে আমি প্রচুর ঢাক গাছ দেখতেছি, এটা আমি সবাইকে দিয়ে সবাই বলতে ঢাকা, সেরকম কিন্তু কোনো ঘটনা নাই। যেহেতু এটা আমার মনে হয় খুব চমৎকার একটি বিষয় আসলে অবতারণা হলো যে ঢাকার গাছ কি। যেমন আমরা রাজশাহী সম্পর্কে বলে থাকি যে সেখানে অনেক আম গাছ, মানে এরকম কয়েকটা জায়গা ধরা যায় যে যেগুলোকে আসলে ল্যান্ডমার্ক হয়ে যায়। তো ঢাকার গাছ কি, এটা আসলে খুবই মানে কৌতূহল একটা প্রশ্ন বটে। আপনি বললেন যে সেগুন, পলাশ এবং অশ্বত্থ গাছগুলো চমৎকার বিষয়টা করছেন। আমাদের এখানে আসলে আরেকটি প্রশ্ন দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি আপনার বইটা একটা পড়েছি খুব বেশি। এখানে ঢাকা নিয়ে আমার কিছু বিষয় কৌতূহল আছে, সেটা হলো ঢাকার বিভিন্ন স্থানের নামকরণ, যে মুরগিটোলা কেমনে নাম হলো বা ভূতের গলি কেমনে নাম হলো, এগুলো যদি সংক্ষেপে একটু বলতেন। আসলে নামকরণ নিয়ে কোনো কাজ করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, আমি তো আগে বললাম যে এই ঢাকার এই সব থেকে টার্নিং বিষয়টা হচ্ছে এই নিয়ে বই অনেক লেখা হয়েছে, কিন্তু সেগুলোতে আমি কোনো সময় আমি মনে হয়নি দুই চারটা ছাড়া পারফেক্ট তথ্য দিয়ে, মানে সঠিক তথ্য দিয়ে সেই নামটাকে বিশ্লেষণ করা হয়েছে। এটার একটা কারণ হচ্ছে যিনি এই বইটা রচনা করেছেন বা উনিও স্বীকার করেছেন যে এখানে আমার যথেষ্ট ল্যাক ছিল, বিকজ আমি এই শহরের সন্তান না, এবং এগুলো আমি ওই রুট লেভেলে গিয়ে এই জায়গাগুলোর নামগুলো বের করতে পারিনি। তো ওইখানে উনি স্বীকার করেন। এখন আপনি যখন এখন আপনাকে যদি বলা হয় যে আপনি সিলেটের মানুষ, আপনি খুলনাকে নিয়ে ইতিহাস লিখবেন, তাহলে আপনি হয়তো লিখতে পারবেন, কিন্তু সেখানে আপনাকে 10 বছর থাকতে হবে বা অনেক ওখানকার ভাষা অনেক কিছু রপ্ত করতে হবে, কিন্তু কালচারটা রপ্ত করতে আপনার কিন্তু যথেষ্ট সময়ের প্রয়োজন। তখনই আপনি সেই নির্দিষ্ট এলাকার বা ওই জনগোষ্ঠীর ইতিহাসটা কিন্তু আপনি তুলে আনতে পারবেন। তো আমাদের ঢাকার সমস্যাটা হচ্ছে কি, ঢাকার আসলে আমি বলি যেটা একটা বাপ মা ছাড়া সিটি, মানে যেখানে যেমন এখান থেকে যে কেউ, কারণ রাজধানী শহর, এখানে সবাই স্বপ্নটা আমাদের এখানে এই শহরকে কেন্দ্র হয়, কারণ এখানে কোর্ট বলেন, বিশ্ববিদ্যালয়, সবাইকে আমাদের এই শহরে আসতে হয়। তো শহরে আমরা আসি, শহরে ধারণ করি ঠিকই, শহরে আমরা থাকি, ব্যবসা করি, বাণিজ্য করি, এখান থেকে আবার বিদেশ যাই, আমাদের ক্যারিয়ার হয়, সবই হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা যারা ঢাকাকে অনেকে ভালোবাসি, সত্যি কথা, কিন্তু ঢাকাকে সত্যিকার আমরা অনেকে ধারণ করি না। মানে আমি বলি যে কাইন্ডস অফ আমরা ঢাকায় থাকি ঠিকই, ঢাকার সুযোগ সুবিধা, কিন্তু এই শহরটাকে আমরা নিজেদের মনে করতে পারি না, যে কারণে এখানে আমরা সবাই বিভিন্ন পেশায় বিভিন্নভাবে সবই করে। তো পুরান ঢাকা এই দিক থেকে এটা আলাদা, এই জন্য যে কারণ আমাদের তো আর কোনো যাওয়ার কোনো জায়গা নেই, কারণ আমার মাটিটা মানে আমার শিকড়টা তো এখানেই, ভালো হোক মন্দ হোক এখানেই আমাকে লড়তে হয়। তো আমাদের যারা পুরান ঢাকা আমরা আছে, এরকম আমাদের প্ল্যাটফর্ম আছে, যেটা আমরা পুরান ঢাকা বলবো না, এটা ঢাকা বেইজি। তো এই আমরা সবাই একসাথে থাকি, আড্ডা দেই। আমাদের পুরান ঢাকা এখনো সেই সামাজিক জীবনটা এখনো অনেক যান্ত্রিকতা চলে আসছে, এটা সত্যি, কিছু কিছু আধুনিকতা চলে আসছে। তো আমরা এখনো সেই চেষ্টা করি যে পুরনো আমাদের যে আদি যে কালচারালি ভাবে যে আমরা বৈঠকে আড্ডা দেই, খাবার দাবার বা আমাদের যে কালচারালি যে মিট আপটা হয়, যে আমরা যে জিনিসগুলো আমরা যে কি বলবো তেহজিব বলেন বা আমরা যে ইয়াগুলো মানি, মানে বড়কে সম্মান করা, ছোটকে ইয়া করা, সেই বিষয়গুলো আমরা কিন্তু এখনো আমাদের পুরান ঢাকায়, বিশেষ করে যারা আদি ঢাকাবাসী, মানে ঢাকা ইয়া যাকে বলি আমরা, তাদের মধ্যে এখনো বেশ পরিবারগুলোতে এখনো বিদ্যমান। ঢাকা আসলে বাংলাদেশের কেন্দ্র হতে হয়েছে কি 64 জেলা থেকে যেভাবে ক্রমাগত ভাবে ঢাকামুখী হয়ে যাচ্ছে মানুষ, তার কারণে আসলে ঢাকার যে অরিজিনাল অধিবাসী যারা, তারাই আসলে আমরা দেখতে পাচ্ছি এখন বেশ কম ভাষা হয়ে পড়ছে নানান ভাবে। আসলে এখন আমরা আরেকটি প্রশ্ন দিকে চলে যাব। ঢাকা যে বিদেশি উপন্যাসী বা উপনিবেশ যেগুলো আছে,
সেটা সম্বন্ধে কিছু বলবেন? বুঝলাম না প্রশ্নটা। ঢাকার উপন্যাসের উপন্যাসিক উপনিবেশ পর্তুগাল বা ফরাসি উপনিবেশ আসছিল, তাদের সম্বন্ধে কিছু বলবেন? আসলে ঢাকাতে আমি হয়তো প্রশ্নটার একটু জিনিস বুঝতে পারছি। উনি হয়তো বলতে চাইছেন ঢাকার আগে যারা বিভিন্ন দেশ থেকে আসতেন, যেমন পর্তুগিজরা আসতেন, আর্মেনিয়ানরা আসছেন, ফরাসিরা আসছেন, তারা যে এখানে পরে ইংরেজরা আসছেন, পরে মোগলদের অনেকেই ইয়ারা আসছেন, তো তারা এসে এই যে ঢাকার এই যে কলোনিগুলো তৈরি করেছেন সেই সম্পর্কে আমার মনে হয় প্রশ্নটি আপনি করতে চেয়েছিলেন, তাদের সম্পর্কে একটু বলার জন্য। না, ঢাকাতে আসলে প্রথম দিকে পর্তুগিজদের আগমন এখানে দেখা যায়, কিন্তু তার আগে যদি বলি ঐতিহাসিকভাবে যদি বলতে হয়, পর্তুগিজরা, কারণ এখানে দেখছেন আপনারা শায়েস্তা খানের সাথে যুদ্ধ হয়েছে, ইসলাম খান, এখানে পর্তুগিজ মগদের ছিল, মানে পর্তুগিজদের আধিপত্যটাই সব থেকে বেশি ঢাকায় ছিল, যে কারণে কিন্তু এদের এখানে মগদের তাড়ানোর উদ্দেশ্য, কারণে পর্তুগিজ জলদস্যুদেরকে কিন্তু ইসলাম আপনার শায়েস্তা খানকে তার নৌবহরের সাথে নিতে হয়েছিল, মানে তাকে অ্যাড করেই তারপরে চিটাগং অভিযান বলেন বা এদিকে তাদের আগ্রাহিত হয়েছিল। তো অত্যাচার ছিল, তো এই পর্তুগিজদের এখানে খুব বেশি স্থাপত্য বলতে তেমন কিছু নাই, কয়েকটা পর্তুগিজ গির্জা বোধহয় এখন আছে। তারপরে এখানে ফ্রেঞ্চ কলোনি ছিল, ফ্রেঞ্চদের এখানে যেটা ফরারগন আপনার নাম জানেন, তারা খুব ব্যবসা এখানে সুবিধা করতে পারেনি ইংরেজের দাপটে। আর বিশেষ করে সিপাহী বিপ্লবের আগে ঢাকাতে ইংরেজরা এত পরিমাণে এখানে প্রভাব বিস্তার করছিল, যাদের ফরাসিরাও এখান থেকে আসতে আলটিমেটলি অনেকদিনে ছেড়ে চলে তাদের চলে যেতে হয়েছে। তো এখানে ইতিহাসে এই ইংরেজ ফরাসি এদেরকে দেখা যায়, আর ওলন্দাজ বা গ্রিকদের এখানে কিছু ইয়া ছিল, যেটা এই যে আমাদের পিছিয়ে একটা একমাত্র একটা দেখা যায়, কিন্তু সেমেট্রি রয়েছে। খ্রিস্টানের মধ্যে খ্রিস্টানের অনেকগুলো ভাগ ছিল, তাদের ক্যাথলিক বলেন বা আরো যেগুলো ধর্মীয় ভাগ এখানে তারা এখানে ছিল। কোম্পানির যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন পণ্য কেনা বেচা প্লাস ব্যবসা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেইনলি এখানে ব্যবসায় করতো, তারা ব্যবসার উদ্দেশ্যে এখানে আসতো এবং এখানে তারা কিছু প্রশাসনিক কাজও ইনভলভ হতো। প্রত্যেকে দেখবেন যতগুলো এখানে বড় বড় রাইটার অনেক আছে দেখবেন তারা নীল চাষও করতো। ওয়াইজ যে বলছে, ওয়াইজ ঘাট বলেন, এই যে আমরা ওয়াইজ, এনারা সবাই এই ব্যবসার উদ্দেশ্যে আসতেন, তারা লাভ করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে দিচ্ছে তোমরা লাভ করো, তারা কিছু ট্যাক্স দিত, পয়সা কামাইতো, সোজা কথা। তো এখানে মোটামুটি এখানে উপনিবেশ বলতে ইংরেজদের তো উপনিবেশ ছিল, সেটা তো আপনারা জানেন সবাই। তো ইংরেজদের সম্বন্ধে নতুন করে আর কিছু বলার নাই, তো সবাই মোটামুটি আমি ইতিহাসে জানি। আমরা যেমন আরমানিটোলার কথা জানি, আমরা ফরাসগঞ্জের কথা জানি, আমরা মুঘলটুলির কথা জানি। তা আমাদের ওয়ারিতে আসলে যে সিমেট্রি আছে, এই সিমেট্রিগুলোতে দেখা যাচ্ছে অনেক প্রাচীন, মানে 1800 শতকেরও অনেক মানে আমরা মানে কবর দেখতে পাচ্ছি। তো আমরা আরেকটি প্রশ্ন চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই আপনাকে আপনার প্রশ্ন করার মধ্যে যে কথা আমার নাই, তারপরে একটু জিজ্ঞেস করলাম ঢাকার আদি খাবারগুলো নিয়ে আপনার কি মতামত আছে? যেমন আমরা মোগল খাবারের কথা বলি বা পাকিস্তান আমলে যে খাবারগুলো প্রচলন করতো, ব্রিটিশ আমলে কিছু খাবারের প্রচলন হতো, তার আগে আদি খাবার যেমন আমাদের টমেটো ফুলকপি যা আছে সবই বিদেশি, তার আগে আমাদের ঢাকার আদি খাবারগুলো কি ছিল, এই সম্বন্ধে কোনো ধারণা আছে? আদি খাবার বলতে আপনি যেটা বুঝেছেন, আপনি যেটা আদি বলে কোনো খাবার নাই, আপনি যেটা ইউজ টু, মানে আপনি মার পেটে পড়ে তো পোলাও খাওয়া শুরু করেন নাই, তো দেখা গেল যে আপনার দাদা তো নিশ্চয় তো পোলাও খাইতো না, এরকমও হইতে পারে। ফুলকপি হয়তো তার আগে দাদা খাইতো, কিন্তু সেটা আপনি জানেন না। তো একটা খাবার আপনার একটা কমিউনিটির মধ্যে কখন বিল্ড আপ হয়, কখন আপনাকে এটা আপনি বলবেন যে ঢাকার আদি খাবার বলে কিছু না, আপনি যেটা খাচ্ছেন আপনার আশপাশে যেটা সবাই খাচ্ছে সেটা আপনার খাবার হয়ে যায়। ট্রেডিশনালি আপনি একসময় খেতে খেতে বলবেন যে এটা আমার কালচারের মধ্যে পড়ে। অনেক খাবার আছে, বাংলা খাবার আছে, মোগল খাবার আছে, সব খাবার তো বিরিয়ানি তো সবখানে পাওয়া যায়, কিন্তু এই খাবারগুলো কোত্থেকে আমার এখানে আসলো? ঢাকার খাবারটা মেইনলি যে আমরা আমরা বলি মোগলাই খাবার, এটা আসলে সম্পূর্ণ মোগলাই বললেও সম্পূর্ণ মোগলাই বলা যাবে না। কারণ আপনি যখন ধরেন যে চাইনিজটা এখন খান, সেটা কিন্তু আপনি আপনার মতো করে মশলা টসলা দিয়ে আপনার টেস্ট বার্ড অনুযায়ী তৈরি করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি যদি চাইনিজ যদি আপনি খাইতেন তাহলে তো মুখ দিয়ে ফেলে দিতেন, বলে মুখে দিতেন না।
মানে ওদের স্বাদটা অন্য, কারণ তাদের স্পাইস, তাদের সম্পূর্ণ জিনিসটা থাকে আলাদা। তো আপনি আপনার বিরিয়ানিটা যেমন আপনি লখনৌতে যখন খাবেন একরকম, আপনি যখন দিল্লিতে খাবেন তাদের ওই একই খাবার, ওই বিরিয়ানিটা দমপাক যখন খাবেন দেখবেন এটার টেস্ট অন্যরকম। আমার ঢাকার নেহারি খাবেন একরকম, এই নেহারি যখন পেশোয়ারে খাবেন, পেশোয়ারি নেহারি দেখবেন অন্যরকম। কিন্তু আপনি যখন পেশোয়ারি নেহারিটা এনে লালবাগে বসাবেন, ওইটা কিন্তু আর পেশোয়ারি থাকতেছে না। আপনি যতই পেশোয়ারি লোক দিয়ে আনেন করেন, ওই টেস্টটা ওইটা আসবে না, কারণ প্রত্যেকটা এলাকায় বলুন মশলা তো সবই দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে কি যে একটা এলাকার ব্যাপার থাকে, যেমন কিছু কমন খাবার থাকে যেগুলো আমাদের ঢাকার আদি খাবার বলতে অনেক খাবার যেগুলো আমি উল্লেখ করছি আগে। তো এগুলো তো হয় কি দিন দিন নতুন নতুন খাবার আপনি যোগ হয় সব ধরনের খাবার, কিন্তু আমাদের খাবার ট্রেন্ডটা, আমাদের পুরান ঢাকার যে আদি যে খাবার বিষয়টা, এটা সম্পূর্ণ ট্রেডিশনটা আমরা নিই লখনৌ থেকে, মানে লখনৌ ঘরানা বলি আমি সবসময়। কারণ দেখবেন আমাদের ফুড হ্যাবিট বা আমাদের যে পুরনো আগেকার দাদাদের বা সে আমলের বা ঢাকার যে নবাব ফ্যামিলি ছিল বা তাদের খাবারের যে ইয়েগুলো বিভিন্ন রকম কাশ্মীরি আইটেমও থাকতো তাদের এখানে, কিন্তু বেসটা দেখবেন আপনার সব লখনৌ নবাবদের খাবার যে বেসটা আপনি এখনও দেখবেন লখনৌতে যান অনেক স্ট্রিট ফুডে বা যে খাবারগুলো দেখবেন সেই একই ধাঁচটা আমাদের ঢাকার যে পুরনো আগেকার খাবার ছিল সেগুলো। কিছু কিছু পার্থক্য আছে, যেমন আমাদের বাকুরখানির সাথে কোনো কিছু মিলবে না, মিলে না। কারণ আমরা বাকুরখানির অনেকে বলি যে আমরা এটা জনক, কিন্তু এটা আসলে একটা ধোঁয়াশার ব্যাপার। তখন আবার ওই বাকুরখানি খনি বেগমের প্রেম কাহিনী চলে আসে, সেটা আজকে নাই গেলাম। তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের খাবারটা মূলত বললাম না লখনৌ বেইজে খাওয়া, আদি খাবার বলতে সব খাবারই আদি। আপনি আজকে বার্গার খাচ্ছেন, 10 বছর পর আপনার ছেলে বলবে না যে এটা আমার ঢাকার খাবার, আমরা এইভাবেই খাই, বলতে পারবেন? তো খাবার এটা একটা ফিউশন, এটা চেঞ্জ হয়। আপনার ফুড অভ্যাস, খাদ্য অভ্যাসটা চেঞ্জ হতে থাকবে। আপনি যেটা আস্তে আস্তে ইউজ টু হবেন সেটা, কিছু খাবার বাদ পড়ে যাবে যেগুলো আমাদের অনেক খাবার আছে আগে খাইতাম না, মুনতাজিন কত কিছু হয় না, আপনি নিজেও জানেন অনেক খাবারই আমরা পাই না। তো আগে হয়তো বলতাম আল্লাহ আমাদের তো দম পাকতে এইভাবে করতাম, শালগমে খুব, এখন আর হয় না, কারণ এখনকার ওরা জানে না, করেও না। তো এইভাবে কিছু কিছু খাবার হারায় যায়, কিন্তু হারায় না কোনটা, যেমন বিরিয়ানি তো হারাচ্ছে না আপনার, এগুলোতে জিনিসগুলো কমনলি কিছু থাকে। তো এরকম অনেক খাবার আছে, আসলে কয়টা নাম বলবো, মানে যে লিস্ট করতে হয় তো আমি তো 100-র উপরে লিস্ট দেখি শুধুমাত্র মোগলাই খাবারই, যেগুলো খাবার অনেকে ঢাকায় আগে ছিল বললাম না, এগুলো ডেমোলিশ হয়ে গেছে, নাই। শরবতের কথাই যদি বলি সেটা তো মনে করেন শেষ করতে পারবো না, শরবত অনেকে নামই শুনে চোখে দেখেনি, তেমন এগুলো তো নাই, আমার কালচারের মধ্যে এখন নাই। তো এখন নতুন কিছু যোগ হচ্ছে, এখন অনেকে লাচ্ছি খাচ্ছে, অনেক কিছু খাচ্ছে, ওই সময় লাচ্ছি ছিল। তো এইভাবে একটা খাবার ইয়েটা চেঞ্জ হয়, মানে আপনি 100 বছর পরে আপনি ঢাকার খাবার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তো একটা বইয়ের একটা পার্ট আমি লিখছিলাম, সেটা ইংলিশে বেরোইছে দিল্লি থেকে। তো মজার বিষয়, সে আজও 4 বছরে একটা কপি আমি পাই নাই, কারণ ওখান থেকে পাঠানো হয়নি। তো যখন তাকে আমি বলছিলাম যে ভাই আমি একটা বইটাতে আমি একটা পার্ট ছিলাম, আমি ঢাকা বলতে আমাদের ওখানে আমার বিষয়টা ছিল ফুডের, আমাদের 6টা বিভাগের খাবার, ধরেন সিলেটের খাবার, চিটাগাং খাবার, খুলনা, রাজশাহী, ঢাকা, এই কয়টা বিভাগের এক একটা প্রত্যেকটার নিজস্ব স্পেশালিটি আছে। তো ওরা বলছিল যে তুমি টোটালটা একটা লিখে দাও, মানে আমার পূর্ববঙ্গের খাবারটা আমাদের মুসলমান বেসটা, মানে আমরা মুসলমানই খাবার যেটা খাই। কারণ আপনারা জানেন আমাদের সাথে ওয়েস্ট বেঙ্গলের পার্থক্য আছে, আমরা যে অনেক কিছু ফোড়ন খাই, তারা অনেক ফোড়ন খায় না, তারা ইলিশ মাছের পাতুরি করে, আমাদের এখানে পাতুরি আমার নরমাল হয় না। তো আমি বলছিলাম যে ওখানে একটা জিনিস আছে যেটা সম্পূর্ণ অসাম্প্রদায়িক, সেটা হচ্ছে ইলিশ মাছ। এখানে সব সম্প্রদায়, হিন্দু বড় সব বাড়িতে এই জিনিসটা প্রবেশ করে এবং এটা নিয়ে কোনো ভেদাভেদ নাই। আমরা যেমন 8 রকম করে রাঁধতে পারি, কমলা দিয়ে করেন, ইলিশ মাছের সরিষা ইলিশ বলেন, অনেক কিছু, ওই সেম জিনিসই দেখবেন আবার কলকাতায় গেলে ওদের ওই ইলিশেরই তাদের নিয়ে প্রচুর যায় আমাদের এখান থেকে, তাদেরও কোনো ইয়ে নেই, মানে খাবার বেলা অনেক তারা আগ্রহ বোধ করে। তো একমাত্র আমি বলি যে ইলিশ মাছটা হচ্ছে অসাম্প্রদায়িক মাছ, যেটাতে কোনো ধর্মীয় বা সাম্প্রদায়িক কোনো ভেদাভেদ নাই। আর অন্যান্য সব কিছুর মধ্যে আলু পটলের মধ্যে কারণ নিষেধ আছে, কেউ আছে যে রসুন খাবে না, পেঁয়াজ খাবে না, এখন যদিও এটা নাই, এখন ওই যে বললাম না কালচারালি চেঞ্জ হচ্ছে। আগে এক সময় অনেক হিন্দু বাড়িতে দেখতেন আপনার পেঁয়াজ রসুন তো প্রশ্নই আসে না, তারা রান্না ওইভাবেই করতো। তো এখন সবই হয়। তারপরে যেমন আগে পাঠা খাসির একটা ব্যাপার ছিল, এখন তো পাঠার মাংস থেকে আমাদের থেকে কলকাতার লোকই বেশি খায়, তাদের বিরিয়ানিতে পাঠা বলতে আর খাসি বলে, তারা খাসির মাংস চলে না। তাহলে এটা এই চেঞ্জটা তো আগে ছিল না, আপনি জমিদার আমলই বলেন বা ইংরেজি এই ধরনের 47 ভাগে আগে ওই জিনিসটা ছিল না। আমি তো 80-র দিকে ধরেন কলকাতায় এই জিনিসগুলো দেখতাম, তখন তাদের খাওয়ার মধ্যে অনেক ডিভিশন ছিল। এখন হচ্ছে কি বিশ্ব যত আগাচ্ছে, আপনি এখন সবকিছু আপনার হাতের মুঠোয়। আপনি এখন বাইরের খাবার, যেহেতু চাইনিজ খাবার খেতে পারতেছেন, অমুক দেশের একটা ইটালিয়ান ফুড আপনি লঞ্চ করতেছেন, তো খাওয়াগুলো আপনার এখন হাতের মুঠোয় চলে আসছে। তো আপনি নিজেই একটা ফিউশন করে আপনার নিজের কালচারের মতো জিনিস দাঁড় করে ফেলতে পারতেছেন। তো খাবারটা এখন আলটিমেটলি ঢাকার বিশেষ কিছু খাবার থাকবে, কিন্তু একসময় দেখবেন সব একটা ইউনিভার্সাল খাবার আমরা সবাই সব দেশে খাচ্ছি, এটাই। খাবার নিয়ে বেশ কিছু মজার তথ্য দিলেন।
আসলে এই ব্যাপারটা তো তাই, একটা খাবার যখন আরেকটা জায়গায় চলে যায়, আরেকটা স্থানে চলে যায়, তখন অনেক কিছু সংযোজন হয়, বিয়োজন হয়, একটা কাস্টমাইজ মানে ফ্রেম পায় আর কি। তো এখন আমরা আরেকটি প্রশ্ন দিকে চলে যাচ্ছি। আল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকার ইতিহাস সম্বন্ধে খুবই কম জানি, তো সেই হিসাবে আমার প্রতিকার আগ্রহ আপনার কাছে সাহায্য ভাই। ইসলাম কাছিস্তি যখন ঢাকায় আসেন বা ঢাকা ঘোষণা করে, তখন কোন কোন এলাকা নিয়ে ঢাকা ঘোষণা করে সেটা যদি একটু বলি তাহলে জানতে পারতাম। আর একটা হচ্ছে যে যেসব এলাকা নিয়ে ঘোষণা করেছিলেন ওইগুলোকে আমরা তো মূল ঢাকাও বলতে পারি, পুরান ঢাকা না বলে। তো এই বিষয়ে আপনার মতামত কি দিক থেকে? ধন্যবাদ। আসলে ইসলাম খান ঢাকায় নেমে কোন এলাকা নিয়ে, ঢাকা বলতে আমাদের একটা বৃহত্তর ঢাকাই বুঝি সমগ্রটা, কিন্তু সম্পূর্ণ এলাকাটা উনি এসে দখল করতে পারেন নাই, নিতে পারেন নাই। তখন আমাদের সোনারগাঁর পরবর্তীতে কিন্তু আমাদের ঢাকার উত্থান, তো উনি তো সোনারগাঁকে দখল করেন নাই, যদি ওটা পতন হয়ে গেছে। তো উনি কিন্তু সোনারগাঁ থেকে কাছাকাছি ঢাকাতে আসার একটা রিজন ছিল, ঢাকাতে ওনার আসার একটা কারণ ছিল। ঢাকাকে এলাকা বলতে পারবেন না, মগবাজার, বেরিবাদ, এটা নিয়ে উনি ঢাকা ঘোষণা, এরকম কোনো এলাকা না। উনি ঢাকাকে রাজধানী ঘোষণা করছেন। সীমানা বলতে যখন ওই যেটা যখন সুবা বলে, ওদের যে অংশ ছিল 16টা ভাগে, তো পুরোটাই তারা তাদের নিজস্ব দাবি করতো। তো এখন কিছু অংশ তাদের দখলে ছিল, কিছু অংশ তাদেরকে আবার দখল করতে হয়েছে বারভূঞা বা অন্যান্য থেকে, কমপ্লিট তারা শেষ ওই সময় হয়েছে। মেইনলি আসলে ঢাকাটা এখানে একটা ঝামেলা ছিল, যেটা আমি খুব অনেকদিন পরে কনফিউশনটা আমার কাটছে, যে ঢাকা এখানে প্রায় 4-5 বার কিন্তু মানসিং মানে আকবরের যে এখানে বারভূঞাদের বলেন বা এখানে কিন্তু অনেকবার তারা অ্যাটাক করছে এই যে দখল করার জন্য। যখনই তারা এখান থেকে একটু বিহারের দিকে রওনা হয়েছে, তখনই আবার এই যে বসন্ত স্বীকার করলো ও পরবর্তীতে আবার স্বাধীন ঘোষণা করলো। তো বারভূঞাদের বা শুধু বারভূঞা না, আরো কিছু স্থানীয় অধিপতিদের কারণে কিন্তু এখানে এই জায়গাগুলা কমপ্লিটলি তারা দখল করতে মানে তাদের কন্ট্রোলে নিতে পারছিল না। তো দেখা গেল যে ভাওয়ালে যখন আসলো যে 1602 সালে এখানে টোটাল, তখন উনি ঢাকাটা মানসিং মোটামুটি ক্যাপচার করলো। তো সেখানে কিন্তু করার পরে ওটা কিন্তু মানসিং এর মূল সদর দেখাচ্ছিল কিন্তু ভাওয়াল। বলবেন ভাওয়াল তো ঢাকার মধ্যে ওই সব করে পড়ে, কিন্তু আসলে ঢাকার কোনো উল্লেখ নাই। কিন্তু ওই সময় আমরা একটা মুদ্রায় রিসেন্টলি দেখতেছি, সেখানে ঢাকা নামে একটা মুদ্রা পাওয়া গেল, সেটা খুব রিসেন্টলি পাওয়া গেল। দেখ অবাক করার বিষয়, তলে এটা মানসিং এর যখন ওই একই মানে হিজরি 1015-তে, তো তার মানে ওই যখন জাহাঙ্গীরে আকবর মারা গেল, তো ওই দ্যাট টাইমে ওটা প্রকাশ হলো। তো প্রকাশ হলো, দেখা যাচ্ছে ওটা প্রায় মৃত্যুর 7 মাস পরে, কিন্তু ওখানে কয়েনটার মধ্যে লেখা আছে ঢাকা। তো ঢাকাটা দেখা যাচ্ছে, তাহলে মানে আমি বুঝতেছি জাহাঙ্গীরনগরে ঢাকা কয়েন ছিল। তো এই কয়েনটা দিয়ে আমি এখন কনফার্ম হচ্ছি যে মানসিং ঢাকা পর্যন্ত আমাদের এখানে আসছিল। তার 2-3টা বিচ্ছিন্ন প্রমাণ ছিল আমাদের কিছু, যেটা আমি ওটাকে গুরুত্ব দেইনি কেন, যেমন ঢাকেশ্বরী মন্দিরের সাথে মানসিং এর নাম জড়িত আছে, যেহেতু উনি এটা ওই শিব মন্দিরগুলো উনি রেনোভেশন করছে। তারপরে এখানে যে বল্লাল সেনের যে গল্পে বলা হয় যে পৌরাণিক কাহিনীতে যে মূর্তিটা উনি পাইছিলেন, যেটা দিয়ে ঢাকা ছিল, যেটাই ঢাকেশ্বরী, সেটা নাকি উনি জয়পুরে ওনার এখানে নিয়ে গেছিলেন, এখানে একটা রেপ্লিকা দেওয়া হয়েছিল, সে পুকুরে চুবাইছিল, সে অনেক মিথ কাহিনী। তো এগুলো আসলে হিস্ট্রিতে টিকে না, মানে এটা কোনো টিকবে না। তো কিন্তু দেখা যাচ্ছে যে এই কয়েনটা দিয়ে যদি ঢাকা হয়ে থাকে, ঢাকা লেখা পরিষ্কার, এটা তো কোনো সন্দেহ নাই। তো উনি ঢাকায় আমাদের আসছিলেন। আরেকটা প্রমাণ দেখবেন, আমাদের এখানে একটা জায়গার নাম আছে, জায়গার নাম হলো শাহজাহানপুর। আপনারা কি জানেন এটা কার নামে এই জায়গাটা? হ্যাঁ, সম্রাট শাহজাহানের নামে কিন্তু এই জায়গাটা। এটাও আমি খুব যখন আমি এটা নিয়ে কাজ করতেছিলাম, যখন গলিটা নিয়ে খুব অবাক হয়েছে এখানে। তো ওই সময় তাহলে শাহজাহানের কথা হচ্ছে, উনি তো ওই দিক দিয়ে আমার কথা ছিল, উনি এই সাইড দিয়ে আসলো কেন? আপনি খেয়াল করবেন এই দ্যাট পয়েন্টে এখানে কিন্তু আমাদের একটা মসজিদ আছে অনেক প্রাচীন, যেটাকে আমরা মান্ডার মসজিদ বলি রিসেন্টলি, মানে এখন যদিও ওটা অস্তিত্ব আছে কিনা আমি যাইনি রিসেন্টলি। উনি নামছিলেন এখান থেকে কিন্তু এখানে আসছিলেন, মানে শাহজাহানপুরের এলাকাটা। তো ওই জায়গাটার নামের জন্যই হয়েছে শাহজাহানপুর। এবং ওখানে একটা মন্দির আছে, দেখবেন এখনো ওখানে পূজা হয়। ওইখানে একটা দিঘি করা আছে, এবং ওখানকার স্থানীয়রা যারা মন্দির সাথে তারা বলে এটা নাকি মানসিং এর সময় মানসিং এই পুকুরটা খুঁড়ছিলেন।
এখন এটাকে কিন্তু আমরা ধরে নিতে পারি না, মন্দির ওরা বলতে পারে মানসিক। এখন আবার যা দেখা গেছে যে যেহেতু আবার মানসিকের সাথে জড়িত হয়ে যাচ্ছে আমাদের ঢাকেশ্বরী মন্দির, তাহলে ওখানেও তো দেখা যাচ্ছে মানসিক থাকতে পারে। তো এই 2-3টা ঘটনায় প্রমাণ করে এবং এই মুদ্রাটা দিয়ে আসলে প্রমাণ করে ঢাকা পর্যন্ত আসছিলেন, কিন্তু কিছুদিন হলেও উনি শর্টভাবে আমাদের এখানে ছিলেন। এখন কোথায় ছিলেন একটা বিরাট প্রশ্ন। ঢাকায় কোথায় ছিলেন? ঢাকায় তো কোথায়, এটা তো কোনো প্যালেস ছিল না, কেল্লাও তো তখন তো জাহাঙ্গীরনগর। এখানে একটা আমাদের যেটাকে আমরা ঢাকা কিল্লা দেখুন প্রায় অনেক জায়গায় উল্লেখ হয়। ঢাকা কিল্লা বলতে আমরা সবাই জানি যে জেলখানার ভিতরে, এখানে আসলে কোনো পাকা কেল্লা ছিল না। আফগানদের সময় এখানে ছিল একটা মাটির দুর্গ, যেটাকে ইসলাম খান আসার আগে উনি অ্যাডভান্স টিম পাঠাইছিল যে এটাকে সংস্কার করো, তার তো এসে থাকতে হবে। এখন প্রেসিডেন্ট এসে থাকবে তো ওই জায়গাটাকে ঠিক করতে হবে না। তো উনি যখনই ধরেন গোলাঘাটে ওখানে অভিযান চলতেছে, উনি রেস্ট নিচ্ছেন, আলিশানভাবে আসছে, তখন অ্যাডভান্স টিম, সেটা কিন্তু আমরা জানতেছি এই বারিস্তান থেকেই। বারিস্তানে বলছে 2জনকে পাঠানো হলো, 2 সিপাহীকে পাঠানো ঢাকায়। কোনটা রেনোভেশন করছেন উনি? এই মাটির দুর্গটা। পরবর্তীতে কিন্তু এটা কিন্তু সুলতানি আমলের দুর্গ, কোনো এক সুলতান, কিন্তু এটা পুরোপুরি পাকা দুর্গ না। ঢাকায় একটা সবচেয়ে প্রবলেম কি জানেন, এটা কিন্তু মাটির, এখানে কোনো পাকার সবচেয়ে কম অস্তিত্ব পাকা বিল্ডিং, কারণ এটাকে পলিযুক্ত জায়গা, এখানে কোনো বিল্ডিং এখানে করার মতো ইট সুরকির তেমন কোনো স্থাপনা নাই। এবং যেটা ইট সুরকির পাবেন সেটা বুঝবেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেমন একটা পাকা কবর পাইলেন, কারণ ওই সময় তো কোনো বিশেষ ব্যক্তি না হলে তো পাকা কবর দেওয়ার কিছু নাই। যেমন আমি বলতেছিলাম সব থেকে পুরনো পীর ইয়ামিনীর যে কবরটা, সেটা আমরা যেটা পাচ্ছি সেটাও দেখা যাচ্ছে একটা 1300 মানে প্রথম দিকে এটা। তাহলে উনি এখানে ঢাকা আসছিলেন কি জন্য? ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলেন বিধায় ওনার কবরটা পাকা হয়েছে। এখন এটা মাজার হলো বা মসজিদ হলো। তো এরকম কিছু কিছু আমরা অনেক তথ্যগুলো পাই, যেটা থেকে প্রমাণ করা যায় যে ঢাকায় আমাদের এখানে মুসলমানদের বসতি ছিল, কিন্তু সেটা কোনোভাবে আমি মানে আমাদের 12 শতকের আগে যেতে রাজি না। মানে আমাদের ইখতিয়ারউদ্দিন খলজি যেটাকে বলে 1206, তো এখানে আমার দেখা যায় 1338 পর্যন্ত বোধহয় একটা আমল ধরা হয় যে প্রাথমিক যুগ। তারপরে তো স্বাধীন যুগ চলে আসে 1338 থেকে বোধহয় 1558 পর্যন্ত। তো এই যে 1338 থেকে এই 15, এই টাইমে আমরা শুধু ঢাকাকে পাচ্ছি। এর বিফোরে একটা কোনো এভিডেন্টলি দেখাইতে পারবেন না যেটাতে আমি বলতে পারি প্রত্নতাত্ত্বিক এভিডেন্সে ঢাকা ছিল, যেখানে ঢাকাকে ঢাকা বলা হতো। তো ঢাকাটা তাহলে কি ছিল? ঢাকা তো অবশ্যই বসতি ছিল, নাহলে তো হঠাৎ করে একটা মাঠের মধ্যে সে উনি নেমে ঢাক বাজিয়ে দেওয়া ইসলাম খানের ঢাকাটা পারেন। উনি জেনে শুনে আসছিলেন, কারণ এখানে যে রাজধানী ট্রান্সফার করে সেটা এখন দিল্লি থেকেই অর্ডার হয়েছিল। উনি বিহার থেকে সময় নিয়ে আসতে ধীরে উনি আসছেন। তো ঢাকাতে আসার অনেকগুলো কারণ ছিল, শুধুমাত্র যে বকদলদস্যু বা এদেরকে দমন করা নট দ্যাট, আর অনেকগুলি প্রশাসনিক কারণ। কারণ ততক্ষণে রাজমহলের নদীর পাশে যে রাজমহলটা ছিল ততক্ষণ অনেক দূরে চলে গেছে, গুরুত্ব হারাইছে রাজমহল। তো সব দিক দিয়ে বিবেচনা করে একটা সেন্টার পয়েন্টে এই এলাকা দখল রাখার জন্য, এবং তাদের টার্গেট ছিল আসাম, চট্টগ্রাম, এই অঞ্চলটা যেহেতু তারা অভিযান করবে, অভিযান করছে, অভিযান তো ছিলই, মির্জুমলা বলানের ধারাবাহিক, এই কারণে ঢাকাটাকে সব থেকে বেছে নেওয়া হয়েছিল। আচ্ছা আরেকটা বলেন আর কি। সাদ ভাই যখন শাহজাহানপুরের প্রসঙ্গ আনলেন, তখন আমার একটা বিষয় মানে উঠে আসলো আমার মনে, যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্ট সৈয়দ মোস্তাফিজুর রহমান স্যারের মানে একটা টিম মান্ডাতে গবেষণা করে দেখেন যে ওখানে একটা প্রাচীন মসজিদ পাওয়া গেছে। তো দেখা গেছে যে ওনারা প্রশ্ন করছেন, মানে প্রশ্নটা এইভাবে একটা বিতর্কের জন্ম দিয়েছেন যে তাহলে ঢাকার পুরনো মসজিদ কোনটা, সেটা কি নারিন্দার বীরত দেবী মসজিদ, না তাহলে মান্ডার মসজিদটা। ওনারা অবশ্য কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে ওনারা বলতে চাচ্ছেন যে মান্ডার মসজিদটা সম্ভবত ঢাকার প্রথম মসজিদ। তো আমরা আসলে সময় আমাদের খুব বেশি নেই, আমরা আসলে আর দুটো প্রশ্ন নিতে পারবো। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ শামসুদ্দিন, একজন মুদ্রা সংগ্রাহক। তো সাদ ভাইকে সর্বপ্রথম আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মুদ্রা বিষয়ে যে বইটি উনি ওনার পরবর্তীতে আসছেন, এটি একটি অসাধারণ বই হবে ইনশাআল্লাহ। আমি এটার পাণ্ডুলিপি সৌভাগ্য হয়েছে। তো আমি মুদ্রা বিষয়ে প্রশ্ন করবো না, আমার একটা প্রশ্ন হচ্ছে ঢাকার আদিপত্তন বা গোড়াপত্তন যাই বলেন, এই আমলে আমরা দেখতে পাচ্ছি তখন নৌপথেই ব্যবসা বাণিজ্য সবকিছু যোগাযোগ ছিল। তো এরকম কোন পোর্টের আমরা পাই কিনা, পুরনো বন্দর কি নামে ছিল, আমাদের সেই এটা প্রশ্ন। ঢাকার যে বন্দরটা ছিল যেটা মোগল রেকর্ডের, এটা হচ্ছে শাহ বন্দর বলি আমরা। এটা ছিল মিরপুরে, এখন যেটা গাবতলী এখানে, মানে এখন ঢাকার বন্দর ব্যবসা বাণিজ্য তার একটা বন্দর ছিল, যেটাকে ঢাকার 3টা বন্দর ছিল। তো
কিন্তু ঢাকার আমাদের এই ঢাকার ক্যাপিটালে যে বন্দরটা ছিল সেটা কেন বলতো শাহ বন্দর, এটা কেন মিরপুরে, এখানে চেকপোস্ট ছিল, রাজস্ব আদায়ের জন্য ব্যাপার ছিল এখানে, এবং মুদ্রা সম্ভবত এখানে যেহেতু রাজস্ব বিভাগের ব্যাপারটা ছিল এখানে মুদ্রা হতো পাঞ্চ করা হতো মানে এখানে। তো শাহ বন্দর সম্পর্কে খুব বেশি তথ্য নাই, যেটা ডক্টর আব্দুল করিম সাহেব ওই শাহ বন্দরটাকে মেনশন করছে কিছু ডকুমেন্টারি দিয়ে, যে ডকুমেন্টেশন যে নামগুলো পুরনো পাওয়া গেছে রেকর্ডে, ইংলিশ রেকর্ডে, সেখানে বন্দর বলতে ঢাকার আমাদের শাহ বন্দরটাই পাওয়া গেছে, মানে আমাদের মেইন মিরপুরের এখন যেটা গাবতলী বা এই এখন গাবতলী ঠিক বলবো না, এটাকে আমরা রায়ের বাজারের এন্ড, ওই এন্ডটা বলতে পারি, যে কারণে হ্যাঁ, যে কারণে রায়ের বাজারে দেখবেন কিন্তু অনেক পুরনো এখনো ইট প্রাচীন অনেক কিছু পাওয়া যায়। তো যেহেতু বন্দর ছিল, কিছু স্থাপনা রাজস্ব আদায়ের টোল আদায়ের জন্য কিছু না কিছু স্থাপনা তখন হয়েছিলই। তো এটা অনেক দিনই ছিল, মোটামুটি শাহজাহান অরঙ্গজেব বা ঢাকার থেকে যখন প্রবাবলি বোধ হয় যখন ক্যাপিটাল 1717 যখন এখান থেকে শিফট করলো, মানে মুর্শিদ কুলি খাঁ যখন নিয়ে গেল, তখন তো ঢাকার আর কোনো গুরুত্ব নাই। তো বাণিজ্য হিসাবে এখানে মানে ক্যাপিটাল হিসাবে তো আর এটা কোনো ভূমিকা নেই, বাণিজ্য হিসাবে যতটুকু ছিল হয়তো এই বন্দরটা একটা তখন আভ্যন্তরীণ বাণিজ্য মানে ডোমেস্টিক হিসাবেই কাজ করতো, কিন্তু এখান থেকে একটা রেকর্ড পরিমাণ কিন্তু রাজস্ব যেত সব থেকে, শুধুমাত্র অনেকে আমরা ভাবি যে বোধহয় বাংলা থেকে সর্বোচ্চ রাজস্ব কিন্তু বিশেষ করে পাঠানো হতো। মুর্শিদ কুলি খাঁ তো ফেমাস ছিল, কিন্তু উনি এই দিকটা উনি রাজারে খুশি রাখছিলেন। দিল্লিতে এত অবনীত হচ্ছে, রাজা চেঞ্জ হচ্ছে, মুর্শিদ কুলি খানে দেখবেন কোনো চেঞ্জ নাই। উনি এখানে কারণটা কি জানেন, উনি এই ক্রাইসিস মোমেন্টে প্রচুর পরিমাণে সর্ববৃহৎ উনি সব ওনার সুবাদ থেকে সব থেকে বেশি ট্যাক্স পাঠাচ্ছে দিল্লির দরবারে, রাজা খুশি। এখানে ট্যাক্স পাঠানো এখানে একটা খুব মজার বিষয় আছে, এখানে কিভাবে কালেক্ট করা হইতো, এই টাকাটা কিভাবে নেই, তখন তো ফ্লাইট ছিল না যে কুরিয়ারে দিয়ে দেবে, ডিএচএল নিয়ে যাবে সরকারি বা ট্রেজারি বন্ড নাই যেটা দিয়ে দিবে। তো এখন কথা হচ্ছে এই যে এত টাকাগুলো ছাপানো হচ্ছে, এগুলা এই যে ছাপানো বলতে কিভাবে আদায় হতো, পাবলিককে কিভাবে টাকাটা দিত। আমাদের এখানে তো করিও ছিল, করিরও আবার ট্রান্সফার সব সাধারণ মুদ্রা করে চলতো। তো এই মুদ্রাগুলো কিভাবে আসতো বা দিল্লি পর্যন্ত কিভাবে যেত, এটা খুব মজার কাহিনী আছে এখানে। তো আজকে এটা না বলে এটা বইয়ের মধ্যে আছে, মানে যারা এই বিষয় সম্পর্কে জানতে আমাদের ট্যাক্সটা যে নিত নৌকা বোঝাই করে কিভাবে ধানের মতো করে গোলার মতো করে যেত, হ্যাঁ অনেকটা তাই। তো সেটাও একটা সিস্টেম ছিল, সেটাও আমি আংশিক কিছুটা এখানে পড়লে হয়তো বা আপনারা জানতে পারবেন। এই ঢাকা বলতে একটাই বন্দর, শাহ বন্দর। আমাদের তো নতুন বইটি নিয়ে আরো বেশি কৌতূহল জাগলো, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেক অজানা বিষয়ে উঠে আসবে নতুন বইতে। আমরা একটি প্রশ্ন চলে যাচ্ছি। ইতিহাস অন্বেষী পাঠক হিসেবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনি শুভেচ্ছা গ্রহণ করুন। ধন্যবাদ। লালবাগ নামের সাথে পলাশ গাছের সম্পৃক্ততা কি আছে? যদিও থাকে অস্বাভাবিক নয়, যদি থাকে তার প্রেক্ষিত জানাতে। আরেক প্রশ্ন, ঢাকার ইতিকথা নেই, সমকালীন ঢাকা নিয়ে কোনো গ্রন্থ লেখার ইচ্ছে আছে? স্যারের নিকট জানতে চাই। আপনি বোধহয় লালবাগের কথা বলছেন। না, লালবাগের সাথে পলাশ গাছের কোনো রিলেশন নাই, বা লালবাগ তো লালবাগ মানে বাগান, ফুলের বাগান থেকে এই বেসিক্যালি নাম। তো লালবাগটা সম্বন্ধে একটু বলি। লালবাগকে অনেকে বলে এটা একটা ইনকমপ্লিট দুর্গ। আমরা যেটা দেখি, যে ডায়াগ্রামটা দেখি, পৃথিবী বলবো না, ভারতবর্ষে মোগল একটা দুর্গ দেখাতে পারবেন না এই আমাদের এই স্টাইলে করা। আপনার একটা মোগল প্যাটার্নে যদি দেখেন, আর্কিওলজিক্যালি যখন একটা দুর্গ হয়, দুর্গের মধ্যে আপনার যে দুর্গের গেটটা থাকে, সেটা কিন্তু একটা দুর্গের 4টা গেট থাকতে পারে, 5টা গেট থাকতে পারে, কিন্তু দেখেন এটা পূর্ব দিকে সেটা হঠাৎ করে শেষ হয়ে গেছে। তো এইদিকে কোথায় কোনার মধ্যে কি গেট থাকতে পারে? এরকম অনেক মানে বিষয় আছে যেগুলোকে এটা ইনকমপ্লিটলি ছিল। পরবর্তীতে আমরা দেখাইছি যেখানে শায়েস্তা খান ছিলেন, এখানে তারা দরবার করছেন, হ্যাঁ এটা সত্যি ওখানে ছিলেন, কিন্তু এখানে আলটিমেটলি যে হাম্মামখানা দেখে এখানে তো গোসল করতেন, এখানে থাকতেন কিনা আমি আসলে খুবই সন্দিহান। কারণ এরা বেশিরভাগই সব ট্রেন্স কেটে নিজে তাবু, এরা তো মোগল, এদের কাজই ছিল তাবু টাঙায় তারা থাকতো। এরকম যে এখন তাবু দেখতেছিল, এখন তাবু টাঙায় তারা থাকতো। তো বেসিক্যালি এটা। আরেকটা প্রশ্ন বোধহয় কি না, সমকালীন ঢাকা নিয়ে আসলে লেখার কিছু লেখার নাই। সমকালীন লেখার জন্য অনেকে আছে। আমি যেহেতু একটু পুরনো মানুষ, আমার পুরনো ইতিহাসটা নিয়ে লেখা পছন্দ করি। তো ইতিকথাতে সমকালীন কোনো ঘটনাটা রাখতে চাই না। কেন? কারণ যেহেতু ইতিহাসের বই, এটা ইতিহাসটা সবসময় পিছন দিকে আমাকে জানতে হয়। সামনের জন্য লেখার জন্য জানার জন্য আপনারা আছেন, আপনারা হয়তো বা
লিখতে পারেন। এখন সমকালীন অনেক বিষয় আছে যেটা লিখতে গেলে হয়তো বিতর্কের জন্ম দিবে, এটা আপনার ভালো লাগবে না। কিন্তু এখন প্রিভিয়াস জিনিস যেন আমি লিখবো, তখন কিন্তু আমাকে বাধা দেওয়ার কেউ নেই, কারণ দেখা গেছে ওই জেনারেশন সব মরে ভূত হয়ে গেছে। সুতরাং আপনারা পুরোনো জিনিসটাই জানতে পারবেন। এখন নতুন জিনিস আমি একটা ঢাকার এমন একটা বিষয় নিয়ে লিখতে গেলাম, দেখা গেলো একটা কন্ট্রোভার্সি তৈরি হবে, আমি লিখতে পারি, আপনি ওটাকে আমাকে কোনো না কোনোভাবে ওই লেখাটাকে কোনো একটা দলের মধ্যে লাগাই দিবেন, আর আমরা জামাত বানাইবেন, বিএনপি বানাইবেন, হেফাজত কিছুটা বানাই দিবেন, তো আপনার একটা মতে মিলবে না। তো সমকালীন বিষয় বলতে সমকালীন অনেক বিষয় নিয়ে লেখা আছে, সেগুলো লেখার জন্য বা আপনারা আছেন অনেকেই লিখতেছেন, তো লিখুক। আমার বিষয়টা হচ্ছে ঢাকার যদি প্রাচীন সমকালীন বিষয় সমস্যা নিয়ে লেখা যায়, জেলখানাটা কি করতেছি আমরা, এটাকে কি জাদুঘর করা যায় কিনা, এগুলো তো আলোচনা হচ্ছে, আন্দোলন হচ্ছে, তো এগুলোর সাথে অনেক প্ল্যাটফর্ম অনেকে জড়িত আছে। যদি আমাদের আহ্বান জানা, আমরা এর সাথে যোগ দিব, কারণ এটা আমার তো মাটির ব্যাপার, আমার অরিজিনাল ব্যাপার। এখানে যদি এরকম যদি কিছু দাঁড়ায়, সেটার জন্য আমরা সবাই দাঁড়াবো, একা গিয়ে দরকার দাঁড়াবো, কেউ যদি না থাকে আমরা দাঁড়াবো। তো এরকম বিষয়টা ঢাকা নিয়ে আসলে ওরকম আপাতত ইতিকথা নিয়ে এগুলা কিছু নাই। আমাদের সময় আসলে শেষ হয়ে আসছে, তো ইতিহাসের অনেক প্রশ্নই তো এখানে করা হলো। আমি একটু সংস্কৃতির দিকে যেতে চাই। প্রশ্ন হচ্ছে আমার যে ঢাকার মানুষের সাধারণত বিয়ে শাদীর ব্যাপারে আরেক ঢাকায় মানে খোঁজার চেষ্টা করে, পাওয়ারও চেষ্টা করে, কিন্তু ঢাকা যেহেতু এখন শুধু পুরন ঢাকাতেই না, ঢাকা এখন আসলে 64 জেলার মানুষেরই একটা মিলনস্থল হয়ে গেছে, সেক্ষেত্রে নাকি অন্য জায়গার ছেলেদেরকেও প্রেফার করতেছেন, বা কম্পারেটিভলি এই বিষয়টা যদি কেমন অবস্থায় আছে যদি একটু বলেন। ব্যাপার হচ্ছে কি, এখন এটা এই বিবেচনাটা করার অধিকারটা আমি বলি, যেমন আমার নাই। আমি যদি চাইও যে আমার ছেলে ঢাকায় বিয়ে করবে, কিংবা আমার মেয়ে একটা ঢাকায় মেয়ে দেখে বা ছেলে দেখে বিয়ে করুক, সেটার আমার এখন এই যুগের সাথে, শিক্ষার সাথে, যে পরিবর্তনের সাথে, এটা আমি এখন বাধ্য করতে পারি না, তার রাইটস। এখন সে যদি এটা নিজের থেকে পছন্দ করে ঢাকার ছেলের সাথে বিয়ে করতে চায়, সে করতে পারে, বা তার যদি সব পছন্দ না থাকে, আমার যদি ভালো কোনো ঢাকায় ছেলে থাকে আমি বিয়ে দেবো, তার থেকে আরো যোগ্যতা সম্পন্ন অন্য জেলার বা অন্য ছেলে থাকে, সেটাই আমি প্রেফার করবো। তো এই যে কমিউনিটি ব্যাপার, যে আমাকে ঢাকার জমিদারদের কিছু ব্যাপার ছিল, তারা বংশ ছাড়াই বিয়ে হবে না, তো কমিউনিটিতে আসলে এই বিষয়টা থাকে না। ঢাকাতে এখন প্রচুর ঢাকাইদের সাথে অন্যান্য জেলাদের বিয়ে হচ্ছে। আগে একটা সময় ছিল যে না, ঢাকায় না হলে আবার বিয়ে দিব না, এটা অনেক আগের ব্যাপার। এখন যুগ পরিবর্তন হয়েছে, মানুষের শিক্ষার চিন্তা ভাবনার পরিবর্তন হচ্ছে, ঢাকাইদের হয়েছে। আর ঢাকার এখন পুরন ঢাকার বলেন বা যেটা আদি ঢাকা, এখানকার ছেলেমেয়েরা যথেষ্ট শিক্ষিত। আগে একটা অভিযোগ ছিল যে আমরা বকলম, এরা পড়াশোনা করে না, ঢাকার লজিক মাস্টার রাখে, তো লজিক মাস্টার রাখে বেটা তোর আইলি কই থেকে, ঢাকা ইউনিভার্সিটি আন্দোলন বহুত কিছু আছে আমাদের। তো এখন ঢাকার ছেলেরা, এখন দেখা গেছে যে আমার ছেলেরা যেভাবে ইংরেজি বলে, আমরা ইংরেজি বলতে দাঁড় ভেঙে যায়, তারা পড়তেছে বড় বড় স্কুলে, ইউনিভার্সিটিতে। তো এখন ওই জেনারেশনটাই তো এখন আলটিমেটলি, তোদের চিন্তা ভাবনাটা তো, ওরা তো পুরান ঢাকা কোনো ইউনিভার্সিটিতে নাই, আছে, ওরা পড়তেছে কোথায়, একটা কমন একটা জায়গায় ঢাকা ইউনিভার্সিটি পড়তেছে, বা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। তো সেখানে তো বিভিন্ন জেলার বিভিন্ন লোক, তো তাদের বন্ধু বান্ধব তো তারা ওইভাবেই বিল্ড আপ হচ্ছে। যখন তারা সামাজিক বন্ধনে চিন্তা করে বা প্রেম করবে বা কিছু অ্যাফেয়ার করবে, সেটা কিন্তু তারা ওখান থেকেই বেছে নেয়, যেটা আমাদের ব্যাপারেও তাই ছিল। তো সেখানে আসলে ওইভাবে কোনো বাধ্যবাধকতা নেই পুরন ঢাকার। ওই যে এখন শুধুমাত্র পরিবর্তন, সামাজিক চিন্তা ভাবনা, আমাদের শিক্ষা, সব পরিবর্তন পুরন ঢাকা এখন আসলে জেনারেশন সামনে যেটা আসছে, এদিনে আসলে আমি খুব আশাবাদী। কারণ আমি দেখি তো এরা খুবই অনেকটা বোল্ড। এই যে এখন যে কি জেনজি বলি আমরা, এরা অনেকটা জেনজি থেকে এরা হলো জেন এফ না ফাইটার। এদেরকে অনেক সময় মনে হয়, আমাদের কাছে মনে হয় যে এরা তো বেয়াদব, বাবা একটা কথা বলে শুনলো না, আমারও বাধা আমি গালি দিয়ে বকা দিই, কিন্তু ও কিন্তু ড্যাম কেয়ার, ও ওটাকে মাইন্ড করছে না। কিন্তু ওর যেটা চিন্তা করছে, যদি আমি পরবর্তীতে চিন্তা করে দেখি যে আসলে অনেকাংশে ওর জেনারেশন বা ওর চিন্তা ওটাই, দ্যাট ইজ রাইট। আমি এইভাবে চিন্তা করতাম যে না আমি এটা করবো না, আমার বাবা আমাকে বকা দিত, আমি ভাবতাম আমি এটা বাবা ভুল, বাবা বুঝতেন না, বাবা তো আমাকে প্রেশার দিতে, আমরা তো ভয় মেনে নিতাম। কিন্তু এখনকার ছেলেদের দেখা যাচ্ছে তো ওরা যে চিন্তা করছে, ওদের মতোই বাড়তে দিতে হবে, ওদের মতোই হতে দিবে। আপনি যদি ওই জেনারেশনকে ইন্টারাপ্ট করতে চান, আপনি কখনো আগাতে পারবেন না, এইভাবে এটা কোনো পসিবল না, আপনি বরং পিছিয়ে যাবেন। তো আমাদের ফোকাসটা থাকা উচিত যে নতুন জেনারেশনের যে ছেলেপেলেরা, ওদের চিন্তা ভাবনার সাথে আমাদের হয়তো মিলবে না, স্বাভাবিক মিলবে না, আমার বাবার সাথে মিলেনি বা আমার দাদার সাথে আমার বাবাদের মিলবে কোত্থেকে। তো ওটাকে আমাদের সম্মান জানাতে হবে। এবং ওটাতে যদি ছেলের যদি আমি খুব ভালো বন্ধু হইতে পারি, মানে বাবা তো পরের বিষয়, বাবা তো আমি বাবা জন্ম দিচ্ছি, বাবা থাকবোই, আমার তো তার দায়িত্ব বরণ সবকিছু করা। যদি আপনি তার বন্ধু হিসেবে তার সাথে মিশতে পারেন, তাহলে দেখবেন আপনার ছেলে আপনাকে তার অনেক কিছু শেয়ার করতেছে, যেটা সে বন্ধুর মতো শেয়ার করে।
অনেক কিছু শেয়ার করতে পারে, তার আইডিওলজি, তার চিন্তা ভাবনা কেন, তখন আপনি কিন্তু তাকে সুন্দরভাবে অনেক কিছু আপনার মতো দিতে পারবেন। যতটুকু নিবে সেটাই আপনার জন্য প্লাস। তো এই জন্য এখন দেখা যাচ্ছে যে জেনারেশনের যে বিষয়টা আমাদের পুরান ঢাকায়, বাস্তবে এটা আমাদের হাতে নাই। তারা যেটা করছে ডুইং ওয়েল, আমি বলি যে তারা আগায় যাও। সময় আসলে সিদ্ধান্ত পাল্টে দেয়। আমাদের যতই সময় যাচ্ছে ততই আসলে আমাদের সংস্কৃতিতে, আমাদের সামাজিকতায় পরিমণির আলোচনা হবে না। নতুন নতুন যোজন তৈরি হচ্ছে। আমরা আসলে শেষ দিকে চলে আসছি। আমি আজকে এই আড্ডায় উপস্থিত হয়েছেন আমাদের পুরনো ঢাকার অনেক মানুষ, দেখে ভালো লাগছে। সাইদ ভাইয়ের আমন্ত্রণে এবং আমাদের আমন্ত্রণে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, প্রশ্ন করেছেন, আমাদের আড্ডাকে প্রাণবন্ত করে তুলছিলেন। এই জন্য আপনাদেরকে আগে ধন্যবাদ দিতে চাই এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সাদুর রহমানকে। ঐতিহ্যের আমন্ত্রণে উনি আমাদের এখানে এসে পৌঁছেছেন। ঐতিহ্যের যে কোনো আয়োজনে ওনাকে আমরা পাশে পাই, এই জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি ঐতিহ্যের পক্ষ থেকে। এবং আশা করব ঐতিহ্যের সামনের দিনগুলোতে যে কোনো আয়োজনে আমরা সাদুর রহমানকে পাশে পাবো। আমার সাদুর রহমানের দীর্ঘ জীবন কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি এবং উনি ঢাকা নিয়ে আরো বই লিখবেন সেই কামনা করছি। আমরা হাততালি দিয়ে একটু সাদুর রহমানকে ধন্যবাদ।